নেই। তাহলে প্রতিনিয়ত রিসার্চ করতে গিয়ে দেখা গেল কি বিভিন্ন বিষয়গুলো ফুটে উঠছে। যেমন ধরুন আহ নিমাই নিমাই বাবু আপনি ধরুন রিসার্চ করলেন, জয়ন্ত বাবু আপনি রিসার্চ করলেন, রিসার্চ করে করে আপনি হিউম্যান বিংস মানুষের জীবনের প্রত্যেকটা ইভেন্টস নিয়ে রিসার্চ করলেন। আপনি নিজে একটা মেথড তৈরি করলেন, তখন হয়ে যাবে জয়ন্ত বাবু জয়ন্ত আপনার নামে একটা মেথড নাম দিলেন আর কি। যেমন যে বিখ্যাত কেপি সিস্টেম, এটাকে বলা কৃষ্ণমূর্তি পদ্ধতি, তো ভৃগুনন্দী নাড়ী পদ্ধতি, এই এক একজনের নামে করেন আর কি। তো যাই হোক, এখন করলে কি হয়, আমাদের এক একটা রিসার্চ করতে গেলে না প্রচুর পড়াশোনা লাগে, প্রচুর ইভেন্ট গুলোকে ক্যালকুলেশন অ্যানালাইসিস করতে হয়, নানান রকমের বিষয় তো আছেই। তো সবগুলো মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হয়, আর প্রচুর পড়াশোনা করতে হবে। আবার অনেকে দেখা যায় কি স্টাডির সাথে রিলেশন নেই, যাদের বয়স একটু বেশি, তাদের ক্ষেত্রে আবার অনেক সময় পড়াশোনা করতে গিয়ে অনেক সময় সেই স্টুডেন্ট লাইফে যেরকম মেমোরিটা শার্প ছিল, ওই বয়সে মেমোরিটা অতটা শার্প থাকে না। তো এটা একটা প্রবলেম তৈরি করে। এই কারণে যারা কম বয়স থেকে এগুলো শিখে নেয় তাদের জন্য অত্যন্ত ভালো। অনেকে আছে দেখবেন যে খুব কম বয়স, স্কুল থাকা অবস্থায় তারা শিখছে, তো তারা যদি 10-15 বছর পর কর্মজীবনে অনেক ভালো সাইন করবে যদি লেগে থাকে আর কি। তো আমরা তাহলে আর এই হচ্ছে বিষয়, আর বাড়তি কথা না বলে আমরা এবার মূল কথায় আসি। তাহলে বিএনএন তো ভৃগুনন্দী নাড়ি, সেটার আমি এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। ভৃগুনন্দী নাড়ির ক্ষেত্রে আমরা আমাদের যে বেসিক প্রিন্সিপাল গুলো আমরা দেখার চেষ্টা করব। আহ ওকে। আচ্ছা, তো ভৃগুনন্দীর ক্ষেত্রে বলি আমরা, যেহেতু আমরা ভৃগুনন্দী না আমরা অনেক কিছু শিখবো, আশা করি আপনারাও আমাদের সাথে লেগে থাকবেন। ভৃগুনন্দীর পাশাপাশি আমরা ট্রেডিশনালও কিছু সূত্র শিখবো। আবার ভৃগুনন্দী নিয়ে আরো ডিটেলস, নাড়ি নিয়ে আরো ডিটেলস পড়বো, ভৃগু নাড়ি আলাদা নাড়ি, নন্দী নাড়ি আলাদা নাড়ি, সবগুলো আমরা শিখবো ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। তো দেখুন অলরেডি আমাদের এগুলো শেখা হয়ে গেছে, যেমন এরিস সাইন লিও স্যাজিটেরিয়াস, এগুলো হচ্ছে দিকটা একটু বলিনি, কোন রাশির কোন দিক সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা এটাকে আমরা বলি নর্থ। এটাকে আমরা নর্থ বলে থাকি। এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট, আর এটি হলো সাউথ। তাহলে আমরা নর্থ সাইডের যে রাশিগুলোকে পেয়ে থাকি সেটি হচ্ছে এই রাশিগুলো, ক্যান্সার, স্করপিও এবং পিসেস। মানে এগুলো হচ্ছে আমাদের উত্তর দিকের রাশি। তাহলে বাংলা যেটাকে আমরা বলি কর্কট। তারপরে রয়েছে আমাদের স্করপিও, পিসেস মানে কি, কর্কট রয়েছে আমাদের, হ্যাঁ। তারপরে আমাদের রয়েছে এই যে কি বলে এটাকে, বৃশ্চিক, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, এবং তারপরে রয়েছে আমাদের মীন রাশি। তো এগুলো হচ্ছে আমাদের উত্তর দিকের রাশি গেল। তো একইভাবে আমাদের ওয়েস্টের মধ্যে আমরা কি পাবো, ঠিক তার উল্টোটাও, মানে জেমিনাই অর্থাৎ মিথুন রাশি, হ্যাঁ। তারপরে রয়েছে তুলা রাশি, এবং এরপর রয়েছে আমাদের অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি। এগুলো হচ্ছে আমাদের ওয়েস্টের দিকের রাশি। আর সাউথের বা দক্ষিণের দিকে হচ্ছে টরাস মানে বৃষ রাশি, বৃষ। তারপর রয়েছে আমাদের এই যে কন্যা, হুম। এরপরে ক্যাপ্রিকর্ন রয়েছে আমাদের কি, ধনু রাশি, ইয়া সরি, মকর রাশি, হ্যাঁ। তারপরে আমরা ইস্টের মধ্যে কোনটা, এই যে ইস্টের মধ্যে রয়েছে প্রথমে হচ্ছে মেষ, তারপর হচ্ছে আহ সিংহ, এরপর ধনু। তাহলে এই রাশির দিকগুলো জানা কেন প্রয়োজন, আমাদের বাস্তুর ক্ষেত্রে যেমন লাগবে তেমনি আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন রেজাল্ট দেখার জন্য আমাদের কিন্তু লাগবে। তাই ভৃগুনন্দী নাড়ি জ্যোতিষে দিকটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা দিকে কোন গ্রহ কোথায় আছে ডিরেকশনাল চার্ট যখন আমরা পড়বো, তখন সেই ডিরেকশনাল চার্টে গিয়ে সেটি আমরা আমাদের এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখব, যে দিকটা আমাদের মনে আছে কিনা। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, যদি বোঝা যায় আপনারা অবশ্যই আমাকে এখানে বিভিন্ন ইয়ে আছে,
কি বলে সাইন সিম্বল আছে সেগুলো দিয়ে প্রকাশ করবেন, অথবা চ্যাট বক্সে বলবেন, অথবা আনমিউট করে বলবেন, সমস্যা নেই। আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমি আপনাদের একজনকে জিজ্ঞেস করি, আপনারা অবশ্যই পারবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা সেটা বলুন তো মকর রাশির দিক কোনটা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মকর রাশির দিক কোনটা বলুন তো দেখি। সবই তো দেওয়া আছে, এত হ্যালো সময় স্যার, শুনতে পাচ্ছেন? আরে বাবা আমি তো। দক্ষিণ দিক স্যার, সাউথ স্যার, সাউথ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো নেটওয়ার্কের কারণে শুনতে পাচ্ছি না। তো আমরা এই দিকগুলো জানলাম, এবার আসুন আমাদের এবার আসপেক্ট সংক্রান্ত বিষয়গুলো আমরা জানবো। আসপেক্ট মানে কি? আসপেক্ট মানে হচ্ছে যেটাকে স্যার বাংলায়। এই দৃষ্টি। ডিরেকশনটা কি লিখে নেবো? এই ডিরেকশন গুলো যেগুলো দিয়েছেন এগুলো কি লিখে নেবো এখন, নাকি আপনি পিডিএফ এ হ্যাঁ পাবো লিখে আমি? নিতে পারেন, লিখে নিতে পারেন, অথবা কারো যদি লেখা থাকে তাহলে তো ভালো। আচ্ছা আমি আর একটু সহজভাবে বোঝাই, আমি এখানে লিখবেন যখন আমি এখান থেকে বোঝাচ্ছি আমাদের। আমি একেবারে লিখে লিখে স্যার দিই। আপনি রেকর্ডিংটা পাঠিয়ে দিন, আমি পরে লিখে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। ঠিক আছে, আচ্ছা রেকর্ডিংটা লিখে নেবেন। হ্যাঁ, সেটাই সেটাই বেশ। হুম, তাহলে আমরা এই যে নর্থের দিক থেকে আমরা যদি এটাকে নর্থ লিখি, নর্থ, এটা হচ্ছে আমাদের নর্থ, এই যে নর্থ। তাহলে নর্থের মধ্যে যে সাইনগুলো থাকবে সেগুলোকে আমরা ধরে নেব নর্থের সাইন। তাহলে নর্থের মধ্যে কি কি সাইন আছে বাংলায় লিখি, বলেন। প্রথম হচ্ছে কর্কট, বলে যান, এক একজন বলে যান, আর কি কি আছে? স্যার, আছে আর মিন আছে। হ্যাঁ, কর্কট, বৃশ্চিক, মিন। আচ্ছা গুড। তাহলে কর্কট বৃশ্চিক মীন রাশিগুলো আমরা পেলাম, এগুলো হচ্ছে নর্থের সাইন। তাহলে নর্থের সাইনগুলো আমরা জেনে ফেললাম। স্যার বলছি, আমার কথা শোনা যায়? কি? স্যার, আমার কথা শোনা যাচ্ছে? এখানে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ, ইস্যু হচ্ছে। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছুই ক্লিয়ার। সমস্যা নেই, ক্লাস টু করতে থাকুন। আচ্ছা তাহলে কর্কট বৃশ্চিক মীন আমরা এটা জানলাম। এরপরে আমরা, এটা তো আমরা বুঝে ফেলেছি, সবাই লিখে নিতে পারেন। তারপরে যেটা সাইন সেটি হলো আমাদের নর্থের পরে রয়েছে ইস্ট, এবং ইস্টের মধ্যে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো হলো কি কি? সেই রাশিগুলো আমরা একটু সিরিয়ালি লিখে নিই সেখানে। মেষ। বলুন দেখি। মেষ, মেষ, সিংহ, সিংহ, ধনু। ধনু। সিংহ আর হ্যাঁ, ধনু। পেয়ে গেলাম। আচ্ছা এরপরে আমাদের তারপরের সাইনটা হচ্ছে কি সাউথ। তাহলে সাউথের মধ্যে যেই রাশিগুলো আছে সেগুলো কি কি? বৃষ, কন্যা বৃষ, কন্যা, আর মকর। মকর। বৃষ, কন্যা, মকর, গুড, পেয়ে মকর। গেলাম। এরপরে আমাদের হলো ওয়েস্ট। তাহলে ওয়েস্টের মধ্যে যে রাশিগুলো পাচ্ছি সেটি হলো কি কি বলুন? মিথুন, তুলা, মিন। মিথুন, তুলা, মিথুন, মীন। তুলা, কুম্ভ। ও মিন মিন। তো হয়ে গেল, না মিন না। মিথুন, মিথুন, তুলা, কুম্ভ। কুম্ভ, সরি সরি সরি, কুম্ভ। ঠিক আছে, কুম্ভ। হ্যাঁ এই যে মানে আপনারা যে রেসপন্স করছেন না, এই রেসপন্সের ভেতরেই তো অনেক কিছু স্যার শেখা হয়ে যায়। স্যার, একটা জিনিস বলি। বলুন। তাহলে অ্যাকচুয়াল মেষ ইস্টে যেটা পড়ছে অগ্নি রাশিগুলো পড়ছে। হ্যাঁ অগ্নি রাশিগুলো সব একই, সেই অগ্নি রাশি। আর এবং হ্যাঁ, মিথুন তুলা হচ্ছে বায়ু রাশি পড়ছে ওয়েস্টে। একদম একদম আর সঠিক। পৃথ্বীটা পড়ছি, পৃথ্বীটা দেখছি হচ্ছে তোমার ইয়েতে, সাউথে। পৃথ্বী রাশি পড়ছে সাউথে। এই যে সাউথে। আর হ্যাঁ নর্থে হচ্ছে পৃথ্বী, জলরাশি। হ্যাঁ পৃথ্বী। হুম, তাহলে অগ্নি পৃথ্বী বায়ু, এটা হচ্ছে বায়ু। জলরাশি। আর এগুলো হচ্ছে জল, সবগুলো হচ্ছে জলরাশি। জলতত্ত্ব। তাহলে অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব এবং বায়ুরাশি, টোটাল হচ্ছে আমাদের ডিরেকশনাল চার্ট।
এটাকে আমরা বলি ডিরেকশনাল চার্ট। তাহলে এই ডিরেকশনাল চার্টটা যে আমরা জানলাম, ডিরেকশনাল চার্টের সাথে আমাদের গ্রহগত একটা সম্পর্ক রয়েছে। এখন আমরা সেই বিষয়টাই এখন দেখার চেষ্টা করব, যেটাকে আমরা আসপেক্ট বলি। আসপেক্ট, আসপেক্ট বা কানেকশন, বিএনএন কানেকশন যাকে বলা হয়। ঠিক আছে। তো আমরা এই ছকটা আমরা সবাই দেখলাম। এই ছকটা চাইলে আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যেভাবে ভালো লাগে আর কি। বা লেখা হলে আমাকে বলতে পারেন, আমি নেক্সটে চলে যাচ্ছি। লেখা হয়ে গেছে। হুম, ঠিক আছে। তো এবার আমরা একটা ছক আঁকবো। সবাই একটু ছক এঁকে নিন। জোডিয়াক সাইকেলের একটা 12টি স্যার রাশি। নর্থ ইন্ডিয়ান রাখলেও তো হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ। নর্থ ইন্ডিয়ান ছকটা ইউজ করলে কি অসুবিধা হবে? বেসিক্যালি আমরা নর্থ ইন্ডিয়ানটাতে ইজি হয় একটু বুঝতে। ও, সেটাও করতে পারেন, সমস্যা নাই। যেহেতু আমরা আসলে বেঙ্গলি, তো আমাদের ম্যাক্সিমাম চারটা এভাবেই চলে, বিধায় এটা এটা দিয়ে বোঝাই। এটা দিয়ে কিছু সুবিধা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা আপনি করে নেবেন, সমস্যা নাই। প্রয়োজনে ওটা দিয়ে আপনি বুঝে নিতে পারেন। ওকে স্যার। আচ্ছা। স্যার তো যাই হাফ হোক, চল্লিশ চার্ট যেটা আছে, হাফ চল্লিশ চার্ট যেটা আছে পরে, সেটা কোন নর্থ ইন্ডিয়ান কি ওটাই? যেটা ইন্ডিয়ান হচ্ছে বলতে, 1 1 4 7 10, না না, ওটা ওই তো যে আমরা চার্টটা এইভাবে আছে এক সিস্টেম চার করি, সাত, হ্যাঁ, এভাবে যে যে সিস্টেমটা হয় আর কি, এটা নর্থ ওই ইন্ডিয়ান। ওই চার্টটা না ঠিক বুঝতে পারি না। আচ্ছা, যাই হোক, এটা আমরা আপাতত যেটা আছে আমাদের, যেটা চলে বাংলায়, ইস্টের, এটাই আমরা পড়াচ্ছি, এটাই আমরা করছি। হ্যাঁ স্যার, বেঙ্গলিটাই ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা একটু দেখবো, সেটা হলো আমাদের যে পূর্বের যে সাইনগুলো আছে, পূর্বের যে সাইনগুলো আছে, যেমন ধরুন এই যে মেষ, যেটাকে আমরা বলছি মেষ, আর এটি হলো সিংহ, আর আমাদের এখানে হলো ধনু। তাহলে এই রাশিগুলোকে বলা হচ্ছে পূর্বের রাশি, এবং তত্ত্ব একই রকম তত্ত্ব। এখানে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিই মনে মনে, আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করে নিই, তাহলে সেটিও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটাকে আমরা এক্সপ্লেন করতে সুবিধা হবে, যেটাকে আমরা ট্রাইন কানেকশন বলি। ওকে। তাহলে এটাকে ধরুন আমরা একটা, তাহলে এই যে ত্রিভুজটা আঁকলাম, এই জন্য দেখুন ত্রিভুজের তিনটা কোণ, এই যে তিনটা কোণ তিনটা রাশিতে পড়েছে। তাহলে আমরা এটাকে বলি ট্রাইন কানেকশন। ট্রাইন শব্দের অর্থই হচ্ছে কোণ। তাহলে ট্রাইন কানেকশনকে আমরা কি বলি? 1 5 9। এই 1 5 9 যে হাউসগুলো, দেখুন এই হাউসগুলোর একই তত্ত্ব, মানে অগ্নিতত্ত্ব। ঠিক আছে, অগ্নিতত্ত্বের রাশি, এবং এদের দিকও কিন্তু একই রকম, এদের দিকও হচ্ছে পূর্ব দিক, সেম জিনিস। এবং এই 1 5 9-এর গুরুত্ব কিন্তু অ্যাস্ট্রোলজিতে অনেক বেশি, যেটাকে ভেদিক অ্যাস্ট্রোলজিতে বা পরাশরীয় অ্যাস্ট্রোলজিতে বলছে এটাকে আমরা কোণ বলি। এটাকে আমরা কোণ বলি, হ্যাঁ, কোণ, কোন স্থান বলি। তাহলে, বা ত্রিকোণ, অনেক সময় ত্রিকোণও বলে, কোন স্থান বা ত্রিকোণ স্থান, যেই যেভাবে বলুক আর কি। এই কোন স্থান আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে বিএনএন এ খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিএনএন এর কানেকশনের ক্ষেত্রে আমরা 100% রেজাল্ট পাবো শুধুমাত্র এই ট্রাইন কানেকশনে। ট্রাইন কানেকশন বলতে কিরকম? যেমন কথার কথা একটি গ্রহ বসে আছে এখানে, যেমন কথার কথা মঙ্গল, মঙ্গল এখানে বসে আছে। আচ্ছা, আমি শুধু ময় লিখি। মঙ্গল এখানে বসে আছে, এখানে ধরলাম কথার কথা রবি বসে আছে, এখানে ধরলাম বৃহস্পতি বসে আছে। হুম। তাহলে এটা তো আমরা ক্ষেত্রাধিপতি বলি, বা হাউস লর্ড, সাইন লর্ড, যে যেটাকে বলি সাইন লর্ড। তাহলে এই গ্রহটার সাথে, এই রবির সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেল। ভালো করে বুঝুন ব্যাপারটা। তাহলে এই কানেকশনটা কিরকম কানেকশন? এটাকে বলা হয় ট্রাইন কানেকশন বা 1 5 9, 1 5 9 কানেকশন। ওকে। আমি একটু এখান থেকে নিয়ে আসি।
হুম। কি হলো আবার? এটা একটু সমস্যা হচ্ছে, যাই হোক। তাইলে বললাম যে ট্রাইন কানেকশন 159, এটাকে বলা হচ্ছে ট্রাইন কানেকশন, এটাকে আমরা নাম্বার 1 দিব। এই ট্রাইন কানেকশনে আমাদের রেজাল্ট আসবে সবসময় 100%। মানে এটাকে আমরা বলি ভেরি স্ট্রং কানেকশন ইন বিএনএন। বিএনএন এ যদি বলা হয় সবচেয়ে শক্তিশালী কানেকশন কি, সেটি হলো 100% রেজাল্ট দেয় যেটি, সেটি হলো 159 কানেকশন। তাহলে এই যে মঙ্গল রবি বা বৃহস্পতির যে একটা কানেকশন, এটাকে আমরা একটা যোগ তৈরি হবে। এই যোগটা কিরকম? ট্রাইন যোগ। তাহলে মঙ্গল আমরা লিখবো, এরপরে সাথে সাথে প্লাস দিয়ে লিখবো রবি, প্লাস দিয়ে লিখবো আমরা বৃহস্পতি। তাহলে এখানে আমরা কয়টা গ্রহের একটা কানেকশন পাচ্ছি? 3টা গ্রহের একটা কানেকশন পাচ্ছি। সেম ডিরেকশন, সেম ডিরেকশন। কেমন সেম ডিরেকশন? মানে একই দিকে। দেখুন এখানে মঙ্গল যেদিকে যাচ্ছে, রবিও সেই দিকে যাবে, বৃহস্পতিও সেই দিকে যাবে, এবং প্রত্যেকেই কিন্তু পূর্ব দিকের গ্রহ, মানে পূর্ব রাশির মানে গ্রহ আর কি। তাহলে এটা আমরা বলি ইস্ট সাইনের মধ্যে রয়েছে। তাহলে তাদের মধ্যে কমিউনিকেশনটা অত্যন্ত জোরালো হবে। মঙ্গল অবশ্যই বুধকে রবিকে সাপোর্ট দিবে, রবি অবশ্যই বৃহস্পতিকে সাপোর্ট দিবে, আবার বৃহস্পতি বাকি দুটোকে সাপোর্ট দেবে। এবং এই কম্বিনেশনটা কিরকম, কত রকম হতে পারে, এটা আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় আমরা ফ্যাক্টোরিয়াল বলি, 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অথবা এভাবে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল। এবং এটা মানে কি, এটা টোটাল কানেকশন হচ্ছে 3 × 2 = 6। 6টা কানেকশন আমরা এখান থেকে পাবো। তাহলে 6টা কানেকশনের মধ্যে কিরকম, ধরুন কথার কথা আমরা যদি 6টা কানেকশনকে একটু লিখি, ধরলাম মঙ্গল, একটু সাইজটা একটু বড় করে নিই। স্যার টুটা হলো কেন? থ্রিটা তো নালে আচ্ছা, আপনারা ম্যাথ টুটা। পড়েছেন, ফ্যাক্টরিয়াল করেছেন, কম্বিনেশন পারমিটেশন একটা চ্যাপ্টার আছে ম্যাথস এর মধ্যে। তো হ্যাঁ সেখানে করেছি, বলা হচ্ছে যে করেছি। আমরা এই বি সি 3টা ডিজিটকে ঠিক কতভাবে সাজানো যেতে পারে, এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে সাজিয়ে থাকি। এই 3 ফ্যাক্টরিয়ালের মাধ্যমে, তাহলে 3 এবং তারপর নিচে যেটা রয়েছে 2 তার সাথে গুণ করব। তো এটার সিস্টেমটা এরকম, এটা হলো 3 ফ্যাক্টরিয়ালকে বলা হয় 3 × 2 × 1 এভাবে লিখতে হয়। তো ওভারঅল কত পাচ্ছি আমরা? 6 পাই, 6 পাই, একদম 1 পর্যন্ত আর কি আমাদেরকে আহ, নিচের দিকে নামবে, অর্থাৎ 3-এর নিচে 2, 2-এর নিচে একই রকম। যদি 4 ফ্যাক্টরিয়াল হয় তাহলে 4 3 2 1 এভাবে আমরা দেব, দিয়ে গুণ করে যে সংখ্যাটা হবে ঠিক 6 রকম ভাবে সাজানো যায়। কেমন 6 রকম ভাবে সাজানো যায়? তো এখন এই 6 রকম ভাবে যে আমরা সাজাবো, সেই সাজানোর সিস্টেমটা দেখুন, আমাদের প্ল্যানেট পেয়েছি কয়টা? 3টা, মঙ্গল রবি এবং বৃহস্পতি। তাহলে আমি মঙ্গলকে, মঙ্গল প্লাস কি পেলাম, মঙ্গল প্লাস রবি এটা একটা যোগ, আবার মঙ্গল প্লাস বৃহস্পতি এটা একটা যোগ, আবার এমনও হতে পারে রবি প্লাস মঙ্গল এটা একটা যোগ, রবি প্লাস বৃহস্পতি এটা একটা যোগ, আবার হতে পারে বৃহস্পতি প্লাস মঙ্গল এটা একটা যোগ, বৃহস্পতি প্লাস রবি এটা একটা যোগ। তাহলে সর্বোচ্চ আমরা কয়টা যোগ পেলাম সেখানে? 6টা। 6টা কানেকশন আমরা এখানে দেখতে পেলাম। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে আমরা এই 3টা প্ল্যানেটকে সর্বোচ্চ আমরা 6 প্রকারে কি করতে পারি? সাজাতে পারি, যেটাকে আমরা বলি কম্বিনেশনের একটা সূত্র। হ্যাঁ, কম্বিনেশন মানে সাজানোর প্রক্রিয়া, পাশাপাশি রেখে ঠিক কতভাবে সাজানো যায়। তো এটি আমাদের দুটো হলে অবশ্যই কম হবে, দুটো প্ল্যানেটকে সর্বোচ্চ আমরা কত, 2 × 1 মানে 2 ভাবে সাজানো যেতে পারে। আচ্ছা, 3টা হলে অবশ্যই আমরা 6 ভাবে সাজানো যাবে। আর 4টা হলে কিরকম হবে? 4টা প্ল্যানেট হলে কয়ভাবে সাজানো যায়? তাহলে 4 × 3 × 1, এটি কত? 4 × 3 × 2, তার মানে 3 × 4 = 12, 12 × 24, টোটাল আমরা 24 কাইন্ডস মানে 24 প্রকারের গ্রহ কম্বিনেশন সাজানো যায়। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কম্বিনেশনের আলাদা 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 রেজাল্ট হবে। এখানে কিন্তু একই রেজাল্ট হবে না। মঙ্গলের সাথে রবির কানেকশন, আবার রবির সাথে মঙ্গলের কানেকশন কিন্তু একই রেজাল্ট না। বিষয়টা আমি একটু আইডেন্টিফাই করে আলাদা করে ফেলি, একটু কালার চেঞ্জ করি।
যেমন মঙ্গলের সাথে রবির যে কানেকশন, কিংবা রবির সাথে মঙ্গলের যে কানেকশন, এই দুটো কানেকশন কিন্তু একই রকম রেজাল্ট দেবে না। হুম। তো বেদিকে কি বলে, বেদিক অ্যাস্ট্রোলজিতে আমরা পড়েছিলাম যে আহ, এটাকে বলা হয় কি, সমন্বয়, পাশাপাশি বসে যেটা সংযোগ, তেমন এটাকে আমরা সহাবস্থান বলে থাকি। সহাবস্থান মানে কি, যে কোনো একটা রাশিতে দুটো প্ল্যানেট বসে থাকলে সেটা একটা সহাবস্থান হয়ে থাকে। সেখানে মঙ্গল রবি যে কথা, রবি মঙ্গল একই কথা, এই কথাটা কোথায় আছে? এই কথাটা বেদিক অ্যাস্ট্রোলজিতে আছে। বাট নাড়িতে কিন্তু ওটা বলে না। নাড়িতে বলে হচ্ছে মঙ্গল রবি একই, এবং রবি মঙ্গল একই কথা নয়। তার কারণ কি, আমরা নারীতে অবশ্যই অ্যাডভান্স নারীতে, বা আমরা কি বলবো, ডিগ্রি একটা বলে বিষয় আছে। হ্যাঁ, ডিগ্রি খুব মেজর একটা, মানে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই বিএনএন প্রক্রিয়ায়। কথার কথা, আমরা মঙ্গল, এই যে প্রথমে মঙ্গল, মঙ্গলের ডিগ্রি ধরলাম কথার কথা 2 ডিগ্রি। ঠিক আছে, 2 ডিগ্রি একটা মিনিট দিলাম। আচ্ছা আমি 2 ডিগ্রি 1 মিনিট দিলাম, আচ্ছা হাইফিন দিয়ে লিখলাম 2 ডিগ্রি 1 মিনিট। এইভাবে হলে বুঝবেন না। মঙ্গলের ডিগ্রি দিলাম ধরুন, মঙ্গলটাকে লিখলাম 3 ডিগ্রি 5 মিনিট। আচ্ছা, আর রবির ডিগ্রি কত? তাহলে রবির ডিগ্রি হলো ধরলাম কথার কথা 4 ডিগ্রি সামথিং, 4 ডিগ্রি 6 মিনিট। তাহলে ডিগ্রি যার কম তাকে আমরা আগে রাখবো, আর ডিগ্রি যার বেশি তাকে আমরা পরে রাখি। কেমন? কারণ একই ডিরেকশন, তোরা তো একই দিকে যাচ্ছে। তাহলে সে 4 ডিগ্রি মানে কি, মঙ্গলকে ক্রস করে তো রবি আগে চলে গেল। এই কারণে তখন মঙ্গলকে আমাদের আগে রাখতে হয়, এটাকে আমরা আগে রাখবো, আর রবিকে রাখবো পরে। এর অর্থ হলো মঙ্গল পিছনে পড়ে গেল যেহেতু তার ডিগ্রি কম, আর রবির ডিগ্রি বেশি মানে সে অধিকাংশ পথ পাড়ি দিয়ে চলে গেল, মঙ্গলকে ক্রস করে অলরেডি চলে গেল। তাহলে মঙ্গল কাকে ফলো করছে? রবিকে ফলো করছে। রবি কিন্তু আর মঙ্গলকে ফলো করছে না, রবি সামনের দিকে চলে যাচ্ছে। এখন মঙ্গল যেহেতু রবিকে ফলো করছে, তাহলে রবির কিছু বিষয় মঙ্গল কিন্তু মানে কি মেনটেন করার চেষ্টা করবে। বিষয়টা আমি একটু খুলে বলি, একটা উদাহরণ, বাস্তব উদাহরণ দিই। যেমন ধরুন কথার কথা, একটা চোর, হ্যাঁ একটা চোর চুরি করে এগিয়ে যাচ্ছে। এখন সামনে দেখলো একটা পুলিশের ফাঁড়ি, বা পুলিশের একটা গাড়ি, বা পুলিশের একটা ব্যারিকেড, বা দাঁড়িয়ে আছে অনেকগুলো পুলিশ। তখন চোর কি ভাববে, যে সামনে তো পুলিশ, তাহলে আমি, তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। কারণ চোরের মনে পুলিশ পুলিশ ভাব, সামনে তো পুলিশ দাঁড়িয়ে আছে, যে যদি আমাকে তারা ধরে ফেলে বা কোনো সন্দেহ করে তাহলে তো আমি ধরা খেয়ে যাব। তাহলে ওর মনের মধ্যে তখন একটা কি, একটা ভীতি কাজ করবে। এবং সেই যখন পুলিশকে ক্রস করে চলে যাবে, তখন কিন্তু সে আস্তে আস্তে সাবধানে এগোবে। ঠিক না? কিন্তু সেই চোরটা যদি ক্রস করে চলে যায়, ধরলাম কথার কথা সেই পুলিশ পিছনে পড়ে গেল, চোর মানে সামনে চলে গেল ক্রস করে, তখন চোরের মধ্যে ভয়টা অনেকটাই কেটে যাবে। সে তো পুলিশকে ক্রস করে চলে গেছে, তো তার মধ্যে আর পুলিশ নিয়ে চিন্তাটা অতটা বেশি থাকবে না। বিষয়টা হলো এরকম, যে মঙ্গল যখন রবিকে ফলো করছে, তাহলে মঙ্গলের মধ্যে রবিকে নিয়ে একটু ভয় আছে, রবিকে নিয়ে এসে সাবধান থাকবে। রবি হচ্ছে কন্ট্রোলের একটা কারক গ্রহ, নিয়ন্ত্রণের কারক গ্রহ। ঠিক আছে, সেই নিজেকে কন্ট্রোল বিষয়গুলো করবে। আবার মঙ্গল যখন রবিকে ত্যাগ করে চলে যাবে, তখন একদম মঙ্গল ফ্রিডম, স্বাধীনভাবে চলবে। তার যে নিজস্ব কারকতা রয়েছে সেটা বলবৎ করবে। বিষয়টা বোঝা গেল? ইয়েস অর নো, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি মানে আস্তে আস্তে এগুচ্ছি, কারণ সবাই একটু জাস্ট মনোযোগ সহকারে একটু শুনবেন আর কি। তো আমি একটু তাহলে কিছু জিনিস কেটে দিই, অস্পষ্ট হয়ে গেল, বেশি হিবিজি হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এবার আমরা এগিয়ে যাই। তাহলে যেটা বলছিলাম, তাহলে এই যে একটা ডিরেকশন যেটা 100% রেজাল্ট দিচ্ছে, এটি হচ্ছে 159 কানেকশন। তাহলে আমরা এখানে মঙ্গল রবি এবং বৃহস্পতি কানেকশন পেয়ে গেল। কি কানেকশন? এটাকে বলা হয় ট্রাইন কানেকশন, যেটি 100% রেজাল্ট দেবে বিএনএন প্রক্রিয়ায়। তা আমরা এই যে সাজালাম ছয় ছয় ভাবে, কেন সাজালাম? ডিগ্রি ওয়াইজ সাজালাম। মনে রাখবেন স্যার যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, মেষটা মনে মনে করুন মেষ রাশিতে হয়তো কোনো গ্রহ হয়তো 15 ডিগ্রিতে আছে,
এবার সিংহ রাশিতে আরেকটা গ্রহ হয়তো 10 ডিগ্রিতে আছে। তো এইখানে আমরা কোন গ্রহটাকে আগে ধরবো, কোন গ্রহটাকে পেছনে ধরবো, ওই মানে একই পরে কথা, ধরবো? যার ডিগ্রি কম তাকে আগে ধরবো। ঠিক কিন্তু আছে। আমরা যদি জোডিয়াকে ভাবি, তাহলে আমাদের সিংহ রাশি শুরু হচ্ছে 120 ডিগ্রি থেকে, রাশি, আর মেষ রাশির রাশি শুরু ডিগ্রি হচ্ছে আমরা জিরো হিসেব ডিগ্রি করব থেকে। না, আমরা হিসেব করব আপনার গ্রহের ডিগ্রি। আমরা তো রাশির ডিগ্রি হিসাব করছি না। সিংহ রাশি 120 ডিগ্রি, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমরা গ্রহ তো তার নির্দিষ্ট ডিগ্রি অনুযায়ী চলবে, সে এক একটা রাশিতে 30 ডিগ্রি করে থাকে। মানে এই বিষয়টা, যেমন ধরুন এখানে ধরলাম বৃহস্পতি, সে তো 10 ডিগ্রি থেকে শুরু হবে, তাই না? হতে হতে যখন হুম সে হুম থার্টি হুম। ডিগ্রি পেরিয়ে গেল, তখন তো সেই মেষে চলে গেল। মেষে যখন চলে যাবে তখন কি তাহলে সেই 31 থেকে শুরু হয়, নাকি আবার সেই 0 থেকে 30, 0 থেকে 30 এভাবে চলতে থাকে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এটা সেটাই আমি। এই কনসেপ্ট বলছি, স্যার এই কনসেপ্টটা মনে হয় উনি যেটা বললেন কথাটা ঠিকই। এই কনসেপ্টটা মনে হয় ওই D9 না না চার্টে না মনে হয় প্রয়োগ করা হয় না না? না, ওনার কনসেপ্টটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আমরা টোটাল যে সেক্সটাইল বলি, হ্যাঁ, বিভিন্ন স্কোয়ার বিভিন্ন কানেকশনে টোটাল ডিগ্রিটা হিসেব করে আর কি। তখন 31 থেকে আমরা 60 হিসাব করি। তাহলে 31 থেকে 60-র মধ্যে থাকলে ওই গ্রহটা এই কোথায় থাকবে, মেষ রাশিতে থাকবে, এভাবে উনি হিসেব করেছেন। ঠিক আছে। 61 থেকে 90 এভাবে আর কি। তো আমরা এত জটিলতায় যাচ্ছি না, কারণ অত বড় বড় ম্যাথস তখন আর মাথায় কাজ করবে না। এই জন্য আমরা 0 থেকে 30, 0 থেকে 30 এটাই আমরা কল্পনা করব। আচ্ছা। তো আপনার যে কথাটা ছিল যে মেষ রাশিতে যত ডিগ্রি থাকুক, মেষ, সিংহ কিংবা ধনুতে, যে দেখবেন যে সবচেয়ে কম ডিগ্রি কার আছে। যে কম ডিগ্রি দিলাম, বুধের কম ডিগ্রি, তাহলে বুধ আগে রাখবো। রবির ডিগ্রি যদি বেশি হয় তাহলে রবিকে পরে রাখবো। তাহলে বুধ প্লাস রবি হবে। ওকে, এটা এতটুকু ক্লিয়ার তো? স্যার। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা। এখন গ্রহ তো মানে নাও থাকতে পারে, এমনও তো আছে যে ট্রাইন কানেকশনে কোনো গ্রহই নেই। মানে এখানে মেষেও কোনো গ্রহ নেই, সিংহতেও কোনো গ্রহ নেই, ধনুতেও স্যার কোনো গ্রহ আমি নেই। একটু একটা প্রশ্ন করছি। হুম। আমি কি তাহলে ধরে নিতে পারি, ধরুন রবির দিকে আমি তাকালাম, রবি এখানে বেশি ডিগ্রি আছে, তার মানে আমি বলতে পারি অ্যাকচুয়াল মঙ্গল রবিকে ফলো করছে যেহেতু তার কম ডিগ্রি, কিন্তু রবি ওই ডিগ্রিটা পার করে এসছে বলে ওকে আর ফলো করছে না মঙ্গলকে। একদম একদম রাইট রাইট। ঠিক আছে, একদম রাইট। মানে প্রথমত আমরা দেখব গ্রহ আছে কিনা, ট্রাইন কানেকশনে গ্রহ আছে কিনা। না থাকলে তো জিরোটা তো ক্রস, তার মানে একদিকে ফাঁকা না। ওটা আমরা ডিরেকশনাল চার্টে পড়ে ফেলবো। যেমন এটা তো আমরা বলছি নর্থ, কেমন, এই নর্থ। তাহলে নর্থে যদি কোনো ট্রাইন কানেকশনে কোনো গ্রহ না থাকে তাহলে এটা জিরো। এই মানে এই দিকটা টোটালি ফাঁকা। বোঝা গেল তো? এটা আমরা একটা দুটো ইয়ে পড়বো আমরা, এটাকে বলা হচ্ছে ওই ভাগ্যচক্র, টাইপ 1 লক, টাইপ 2 লক পড়বো আমরা। তো যখন কারো একদিকে ফাঁকা থাকে, চারটা দিকের মধ্যে একটা দিকে ফাঁকা, মানে একটা দিকে কোনো গ্রহ নেই, তখনই ওদের টাইপ 1 লক হয়ে যায়। টাইপ 1 লক মানে এই মানুষগুলোর জীবনে ব্যালেন্স থাকবে না, এই মানুষগুলোর জীবনে এমনিতেই মানে আপস এন্ড ডাউনস থাকবে লাইফে, স্টেবল থাকবে না কোনো মানে কিছু। যেদিকে লক থাকবে সেদিক থেকে কোনো রেজাল্ট পাবে না। রাইট, একদম রাইট। যদি কারো ধরুন ওয়ান ফাইভ আচ্ছা আচ্ছা। নাইনে ট্রাইন মানে সাউথ, সরি নর্থে কোনো প্ল্যানেট না থাকে, তাহলে উত্তর দিকটা কি হলো, লক হয়ে গেল, বলে উত্তর দিকটা জিরো হয়ে গেল। তাহলে উত্তর দিক জিরো হয়ে গেলে তাহলে এই সংক্রান্ত যে বিষয়গুলো, এই যে রাশিগুলো পেয়েছে বা যে ভাবগুলো পড়েছে, ওই ভাব রাশি সংক্রান্ত কোনো রেজাল্ট সে খুব একটা পাবে না। ঠিক আছে। এটা আচ্ছা একটা আচ্ছা। প্রেডিকশন। ওকে। 2 নম্বর প্রেডিকশন হচ্ছে তার জীবনে স্টেবিলিটি থাকবে না। অর্থাৎ কর্ম বলুন, শিক্ষা, লেখাপড়া, চাকরি বাকরি, বিয়ে শাদী, রোগ বালাই, বিভিন্ন দিক থেকে সে আপস এন্ড ডাউনস এর মধ্যে থাকবে। অর্থাৎ তার ইমব্যালেন্স। যদি দাঁড়িপাল্লা আমরা কল্পনা করি, আমরা জানি যে দাঁড়িপাল্লার একদিকে ভারী হলে আরেকদিকে শূন্য হলে এটা উপরে উঠে যায়, তখন ব্যালেন্সটা থাকে না, ভারসাম্যটা থাকে না আর কি, যে ভারসাম্য যেটা এটা থাকবে না, ইমব্যালেন্স হয়ে যাবে। আর দুর্ভাগ্যক্রমে যদি আরো একটা মানে সাইন ফাঁকা থাকে, তো ওনার জীবনে 50% মানে বলা যায় কি, মানে ফাঁকা। তো 50% ফাঁকা হওয়া মানে কি, ওই মানুষটা তাহলে আর সুস্থ স্বাভাবিকভাবে ভাগ্যের স্বাদ পাবে না। যদি বা এরকম খুব রেয়ার কেস, খুব একটা হয় না, এইরকম একটা হয় না, আমরা গ্রহগুলো 50% হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একদিকে ফাঁকা প্রায় থাকে, দেখবেন বিভিন্ন চার্ট যখন দেখবেন একদিকে ফাঁকা প্রায় থাকে।
যে বিশেষ করে যখন আমাদের কালসর্প দোষ হয়, আমরা জানি কালসর্প দোষ হলে রাহু কেতুর একদিকে সমস্ত প্ল্যানেট চলে যায়, আবার আরেকদিকে ফাঁকা থাকে। তো এই ধরনের ক্ষেত্রে বা অনেক সময় বিভিন্ন সিস্টেমের কারণে দেখা যায় 159 হাউসে কোনো রকমের ইয়ে থাকে না, মানে কোনো গ্রহণ থাকে না, ফাঁকা থাকে। বিষয়টা ক্লিয়ার এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, সরি। তো গেল, এবার আসুন তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। তাহলে 100% রেজাল্ট হিসেবে আমরা পেলাম 159। এবার আসুন দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাইন এক্সচেঞ্জ। হ্যাঁ, সাইন এক্সচেঞ্জ বা আমরা বলি ক্ষেত্র বিনিময়। ক্ষেত্র বিনিময় এটিও আমাদেরকে 100% রেজাল্ট দেয়। কারোর সাথে কোনো গ্রহ যদি ক্ষেত্র বিনিময় হয় তাহলে এটি আমাদেরকে 100% রেজাল্ট দেবে। তো এই ক্ষেত্র বিনিময়টা কি সেটা আপনারা অলরেডি বৈদিক জ্যোতিষ অনেকে পড়েছেন, জেনেছেন। তা এটা প্রথম সূত্রটা ডিগ্রিগত, তাই না? লিখবো হ্যাঁ, হ্যাঁ। প্রথম সূত্রটা ডিগ্রিগত লিখবো, তাই তো? হ্যাঁ, প্রথম সূত্র অবশ্যই সব সময় ডিগ্রিগত, সব সময় ডিগ্রিগত দেখবো। ক্ষেত্র বিনিময়টাও ডিগ্রিগত থাকবে, এটাও একটা ব্যাপার দেখাচ্ছি একটু পরে। ধরলাম কথার কথা এখানে মেষ রাশিতে বসে আছে বৃহস্পতি, কত ডিগ্রিতে? 5 ডিগ্রিতে। ওকে। আচ্ছা, এরপরে তারপরে ধরলাম মঙ্গল বসে আছে মীন রাশিতে 6 ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে এই যে বৃহস্পতি আর মঙ্গলের মধ্যে কি হলো? ক্ষেত্র বিনিময় হয়ে গেল। তাহলে এই ক্ষেত্র বিনিময় হইলে তাহলে আমরা বলতে পারি যে মঙ্গল এবং বৃহস্পতি কি হলো? স্ট্রং কানেকশন, শক্তিশালী কানেকশন, যেটি আমাদের 100% রেজাল্ট দেবে। শক্তিশালী কানেকশন। এখন কে কার ডিগ্রি? ক্ষেত্র বিনিময় হলে আমরা জানি কি যে মঙ্গল চাইছে তার ক্ষেত্রে যাওয়ার জন্য আর বৃহস্পতি চাইছে তার ক্ষেত্রে আসার জন্য। তো মঙ্গল কি করবে? এই যে বৃহস্পতির 5 ডিগ্রি আছে না, ওই 5 ডিগ্রির মধ্যে গিয়ে যাবে, আবার বৃহস্পতি 6 ডিগ্রির মধ্যে গিয়ে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে একটা শক্তিশালী যোগ কানেকশন হয়। এবং এই ক্ষেত্রে আমরা যাকে এই কম ডিগ্রি তাকে অবশ্যই আগে লিখবো, যেমন বৃহস্পতি প্লাস মঙ্গলের একটা কানেকশন তৈরি হয়ে গেল। এটা শক্তিশালী একটা যোগ। এই যোগটা আমাদের কত পার্সেন্ট রেজাল্ট দেবে? 100% রেজাল্ট দেবে। এটাকে আমরা বলি স্ট্রং কানেকশন। অ্যাকর্ডিং টু বিএনএন দিস ইজ কল্ড স্ট্রং কানেকশন। দুটা কানেকশন স্যার শেষ। এটা কি ইয়ে স্যার এটা কি মানে ধরুন এটা বৃহস্পতি আর মঙ্গলকে তাহলে আমরা ইয়ে কনজাংশন ধরবো? হ্যাঁ, মানে কনজাংশন তো অবশ্যই অবশ্যই ধরবো, ক্ষেত্র বিনিময় হলেই কনজাংশন হবে। বা 159-এ স্যার থাকলেও। দুটো ডিগ্রিগত দুটো একই স্যার ইয়ে হয়ে যাবে। ডিগ্রিগত স্যার ডিগ্রিগত কি করবো? ওই আগের মতোই আগে হ্যাঁ, যেটা আগের মতো। ইয়ে হবে যা সেটাও। হ্যাঁ, যার ডিগ্রি কম তাকে আগে রাখবো, যার ডিগ্রি বেশি তাকে পরে রাখবো। না এবার যদি স্যার ক্ষেত্র বিনিময় হয় তাহলে তো বৃহস্পতি ধরুন 6 ডিগ্রিতে চলে আসলো, মঙ্গল 5 ডিগ্রিতে চলে গেল, তাহলে তখন ক্ষেত- তো আবার বৃহস্পতির ডিগ্রিটা বেশি হয়ে যাচ্ছে। ক্ষেত্র বিনিময় হলে আমরা আসলে কি হয়, রেজাল্ট গুলো 50% ভাগ হয়ে যায়। মানে ধরলাম আচ্ছা আচ্ছা। এখানে মঙ্গল যে কোথায় মঙ্গল মীন রাশিতে আছে, তাই না? তো 50% মিনের রেজাল্ট দেবে, আবার 50% সে মেষের রেজাল্ট দেবে। আবার দেখা আচ্ছা যায় কি আচ্ছা। বৃহস্পতিও 50% মেষের, আবার মিনের রেজাল্ট দেবে। ঠিক আছে, মানে রেজাল্টের ক্ষেত্রেও ফিফটি আচ্ছা পার্সেন্ট ভাগ হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে। আর ডিগ্রি ওই যাই হোক, মানে ও ডিগ্রি ধরন মানে যাবে, ঠিক আছে, সে 5 ডিগ্রিতে গেলেও কি হবে, তার প্রথম অংশটা তো সে 6 ডিগ্রিতে ছিল। তো সেই জন্যই আমরা ওই আচ্ছা এভাবে লিখবো, মানে যার আগে আগে কম তাকে আগে লিখবো, বেশিটা পরে লিখবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। তাহলে দুটাকে আমরা কনজাংশন ধরবো। হ্যাঁ, হ্যাঁ, কনজাংশন, অবশ্যই কনজাংশন, মানে সবই কনজাংশনের খেলা এখানে, সবই কনজাংশনের খেলা। এবার স্যার ইয়ে আমি আমি এটা এটা স্যার একটু স্যার এই যে বলুন, বলুন। আপনি যে 50% মানে কি? বৃহস্পতি আর মঙ্গলের মধ্যে যে ক্ষেত্র বিনিময় হলো, আপনি তো বললেন যে ডিগ্রিগত ভাবে আগের সূত্র অনুযায়ী যেটা হবে বতাবো। এবার 50% মানে কাজটা কি অ্যাকচুয়াল কি হবে ওটা? 50% ওটা কাজ আমরা মানে ওইটা আমরা আর একটু পরে শিখছি, আমরা আর একটু পরে শিখছি। কি রেজাল্ট দেবে না দেবে সেটা আমরা শিখবো। যেমন ধরুন কথার কথা, জীবনের প্রথম 30 বছরের আগে আমরা এটাকে আগের জীবন বলি বা স্টুডেন্ট লাইফ বলি বা ইয়াং লাইফ বলি। 30 বছরের পরে গিয়ে আরেকটা রেজাল্ট। তো ক্ষেত্র বিনিময় বা সাইন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা সব সময় যে বিষয়টা দেখি সেটা হলো
তার 30 বছরের আগের রেজাল্ট ধরলাম, মানে যে যে রাশিতে ছিল আর কি, তো সেটি অবশ্যই তার 30 বছরের পর থেকে ক্ষেত্র বিনিময়ের ফল লিখে রাখবো সবাই আমরা। 30 বছরের পরে আমরা ক্ষেত্র বিনিময়ের ফলটা পাবো, বা মোটামুটি 30 বছরের পরে পাওয়া যায়। ঠিক আছে। আর প্রথম 30 বছরের মধ্যে পাবো কোনটা, যে যে রাশিতে বসে আছে ওই রাশিরই ফল দেবে। স্যার এখন এই আমি যে, বলতে চাচ্ছি যে, আচ্ছা হ্যাঁ বলুন। স্যার, প্রথম বলছি যে 30 স্যার, বছর 30 বছর প্লাস 30, ক্ষেত্র বিনিময়ের রেজাল্ট পাবো আমরা 30 বছরের পরে। আর 30 বছরের আগে কি পাবো, মানে এই যে বৃহস্পতি বা মঙ্গলের যে যোগটা তৈরি হলো না, এই যোগের যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা পেতে আমরা মোটামুটি 30 বছরের পরে গিয়ে পাবো। স্যার আমি বলতে চাচ্ছি যে এই যে দুটো রাশিতে যখন বসে, যেমন ধরুন মিন আর মেষ, এখানে দুটো গ্রহ তো ট্রাইনটা তো আলাদা হয়ে যাবে। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব, যদি আমরা 50% ধরি এটাকে, মানে মেষকে যদি মঙ্গলের 50% ধরি, তাহলে ট্রাইনটাও আলাদা হয়ে যাবে। আবার মিনে বসলেও ট্রাইনটা আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে কি করবো? না না, ওটা আমরা প্রথমে যেভাবে ছিল প্রথম 30 বছরের আগে ওইটাতে ধরে আমরা ট্রাইন কানেকশন করব। ট্রাইন কানেকশনটা হবে আগের জীবনটাতে, অর্থাৎ 30 বছরের। ওইটা একটা যোগ তৈরি হবে, ঠিক আছে। আবার আমরা ওই যে আচ্ছা, 30 বছরের আচ্ছা। পরে গিয়ে সেখানে ক্ষেত্র বিনিময় হওয়ার ফলে ওখানে যে দুটো গ্রহের মধ্যে ক্ষেত্র বিনিময়টা হলো, ওইটা আমরা লিখবো। হুম, হুম, কিন্তু হুম। মেসে যাওয়ার আচ্ছা, পরে, আচ্ছা, ঠিক ফিরে আছে। যাওয়ার পরে আবার ওখান থেকে ট্রাইন হলো, ওইটা আমরা দেখবো না, ঠিক আছে। ওইটা আমাদের আরো মানে আচ্ছা, আচ্ছা, দরকার দরকার ঠিক নেই আছে। সেটা দেখার। হুম, হুম, ঠিক আছে। তাইলে আমরা ট্রাইন দেখলাম আর দেখলাম সাইন এক্সচেঞ্জ, কেমন এটি আমাদের 100% পাওয়ারফুল রেজাল্ট দেবে। এবার আমরা দেখব আরেকটি রেজাল্ট। তো আমরা মোটামুটি আরেকটু এগিয়ে যাই। এটা কি তিন তৃতীয় নাম্বার যে সূত্র হবে? সূত্র, 3 নাম্বার সূত্র, সেটা হলো আমাদের অপোজিট ডিরেকশন সূত্র, যেটি আমাদের 75% কাজ দেবে। অপোজিট ডিরেকশন, এটাকে আমি যদি এখানে দেখাই, দেখুন এখানে আমার টাইপ করা আছে, সুতরাং টাইপ করতে হচ্ছে না। এখানে দেখুন সবাই, যে নাম্বার 1 সেটি হলো কি, যে 159 কে আমরা বলি সেম ডিরেকশন, যেটি 100% রেজাল্ট দেবে। 3, 7, 11 যে ইয়েগুলো থাকবে, 3, 7, 11 অপোজিট ডিরেকশন, এটি আমাদের 75% রেজাল্ট দেবে। এটা একটু কমে যাবে আবার, মানে 3, 7, 11 কানেকশনটা হচ্ছে একটু দুর্বল কানেকশন কার তুলনায়, 159-এর তুলনায়। ঠিক আছে। এবার এরপরের যে সম্পর্কটা আছে সেটি হলো 2 এবং 12, এটাকে আমরা রিয়ার এবং ফ্রন্ট বলে থাকি। ওই যে মোবাইলের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আছে না, সামনে ফ্রন্ট, অর্থাৎ কোনো একটা গ্রহর সামনে এগুলোই যাকে পাচ্ছে সেটা হচ্ছে তার ফ্রন্ট। আর পেছনের দিক থেকে 12 হাউস, সেটা হলো তার জন্য রিয়ার কানেকশন। তো এটার কানেকশনটা একেবারে কম, এটি দেখা যায় কি আপনার মানে 25 থেকে 50% আমাদেরকে রেজাল্ট দেবে। 25 থেকে 50% রেজাল্ট আমাদেরকে দেবে। ঠিক আছে, 25 থেকে 50% রেজাল্ট আমাদেরকে দেবে। সাইন এক্সচেঞ্জের রেজাল্ট কত? সাইন এক্সচেঞ্জের রেজাল্ট 100%। তাহলে আমরা 100%-এর মধ্যে দুইটা কানেকশন দেখতে পারি, একটা হলো সেম ডিরেকশন আর এবং একটা হচ্ছে আপনার এই যে সাইন এক্সচেঞ্জ। আর রাহু কেতু, দেখুন রাহু কেতুর কিন্তু 3, 7, 11 এগুলো কিচ্ছু নেই রাহু কেতুর ক্ষেত্রে, যেহেতু শ্যাডো প্ল্যানেট। রাহু কেতুর ক্ষেত্রে শুধুমাত্র 159 কানেকশন এবং একটা হলো 7। দ্বিতীয় দৃষ্টিটা খুব জোরালো। হ্যাঁ, এবং এটা ক্লকওয়াইজ হবে, ঠিক আছে, ক্লকওয়াইজ। রাহু কেতু যেহেতু শক্তিশালী গ্রহ, কারণ এরা সবসময় ক্লকওয়াইজ মানে ঘুরে, স্বাভাবিক গ্রহের চেয়ে বিপরীতে ঘুরে। এই কারণে রাহু কেতু খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্ল্যানেট। তাদের সেকেন্ড দৃষ্টিটা জোরালো, এবং 159 তো আছেই। ঠিক আছে, কিন্তু বেদিকে আমরা দ্বাদশ দৃষ্টি বলে একটা দৃষ্টি আছে রাহুর ক্ষেত্রে। সেটা হচ্ছে বেদিকে মানা হয় আর কি, ওটা খুব একটা রেজাল্ট দেয় না ভালো। ঠিক আছে, ওটা 10% দেয়, খুব একটা ভালো না। কিন্তু আমাদের সেকেন্ড দৃষ্টিটা খুবই জোরালো, বিএনএন এর দ্বিতীয় দৃষ্টি খুবই জোরালো মানা হয়ে থাকে। আর যদি দৃষ্টি বলেন তাহলে শুধুমাত্র সপ্তম দৃষ্টি, প্রত্যেকটা গ্রহের সপ্তম দৃষ্টি আছে এক্সেপ্ট রাহুকেতু। রাহুকেতুর কোনো সপ্তম দৃষ্টি নেই, বাকি সকল গ্রহের সমসপ্তম দৃষ্টিটা জোরালো। ঠিক আছে। স্যার সমসপ্তম, আমরা ইয়ে রাহু রাহু কেতুর কি 3, 7, 11 কানেকশনটা ধরবো?
না না না, রাহু কেতুর ক্ষেত্রে 3 7 11 কানেকশন হবে না। ঠিক আছে, রাহু আচ্ছা কেতুর আচ্ছা। কানেকশন হবে মাত্র 1 5 9 এবং সেকেন্ড অ্যাসপেক্ট। 3 7 11 কানেকশন হবে না। আর আহ, দৃষ্টি হিসাবে করব আমরা সপ্তম দৃষ্টি। আবার শনির ক্ষেত্রে একটু রাহু। ব্যতিক্রম। শনির কর্মবিচারের ক্ষেত্রে শনির আমরা দশম দৃষ্টিটাকেও আমরা একটু হিসাব করব, দশম দৃষ্টি। ঠিক আছে, আর জি রাও স্যার দশম দৃষ্টি ধরেছেন নন্দিনাড়ি মতে, সেজন্য দশম দৃষ্টিটা আমরা ধরে নেব। বলুন এবার কার কি প্রশ্ন? বলছি স্যার, রাহু প্রশ্ন। কেতুর সেভেন রেসপেক্ট ধরবো কি আমরা? না না না, রাহু কেতুর তো 7 অ্যাসপেক্ট ধরবো না, রাহু কেতুর কোনো সমসপ্তম দৃষ্টি নেই। কেন নেই এই জন্য বলি, কারণ আচ্ছা রাহুর আচ্ছা। সমসপ্তমে কেতু তো সবসময় থাকেই, এটা তো হুম 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 ন্যাচারাল ব্যাপার। হুম। সেজন্য কেউ কারোর উপর দৃষ্টি দিতে হচ্ছে না এটা। এই জন্য রাহু কেতুর সমসপ্তম দৃষ্টি আমরা বেশ করে এই নারী জ্যোতিষে ধরবো না। 3 7 স্যার 11 একটা প্রশ্ন আর ছিল। 12। না, 3 7 11ও ধরবো না, 1 5 9 এবং ওই তো, সেকেন্ড অ্যাসপেক্ট। 3 7 11 আর 12টা আমরা ধরবো না রাহু কেতুর না, ক্ষেত্রে। রাহু 12ও ধরবো না, যেহেতু এটা দুর্বল, এটা আমরা ধরি না। হুম আমরা সেকেন্ডটাকে হুম ধরবো। স্যার হ্যাঁ বলুন। একটা প্রশ্ন ছিল। আমি Sure. বলছি ধরুন রাহু কেতু যেহেতু সপ্তম দৃষ্টিটা আমরা ধরছি না, হুম। তার মানে এটাকে এইভাবে বোঝা যায় যে ধরুন সূর্য, কেতু, মঙ্গল এরা ধরুন একসাথে বসে আছে, আর তার ঠিক সমসপ্তমে রাহু বসে রয়েছে। তার মানে রাহুর অ্যাসপেক্টটা সূর্য বা মঙ্গল বা কেতুর উপর এটা আমরা ধরছি না, শুধুমাত্র কেতুর সাথেই সূর্য আর মঙ্গলের কানেকশনটা আমরা ধরতে একদম পারবো, একদম। এই তাই তো? হ্যাঁ, কোন গ্রহ মনে রাখবেন, বুঝতে কোন পেরেছি, কোন ওকে। কোন গ্রহ যখন কেতুকে পাবে ওই ঘরে, সে কিন্তু হ্যাঁ রাহুকে পাবে না। হ্যাঁ। রাহুকে আমরা তখন যোগের আচ্ছা, মধ্যে আনবো না। তাহলে স্যার কি, হ্যাঁ, আর তাহলে কি সূর্য মঙ্গলের সাথে যেমন কেতু বসে রয়েছে, তাহলে কি সূর্য বা মঙ্গলের সপ্তম দৃষ্টি কি রাহু পাবে? হ্যাঁ, সেটা পেতে পারে, সেটা পেতে পারে। তাদের সপ্তম আচ্ছা, দৃষ্টি তো ওকে স্যার, থাকবেই, ওকে ওকে। সেগুলো পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, সেটা পাবে। ওকে স্যার, ওকে ওকে স্যার। ব্যাপারটা ব্যাপারটা একটুখানি বলবেন, আমি বুঝতে পারলাম না জিনিসটা কি দাঁড়ালো আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আমি আবার এখানে আসছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। মানে উনি যেটা বলতে চাচ্ছে, আমি সেটা সংক্ষেপে একটু ছক দিয়ে বুঝাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। যে প্রত্যেক গ্রহের আমরা কি জানলাম এতক্ষণ, প্রত্যেক গ্রহের সমসপ্তম দৃষ্টি রয়েছে। দৃষ্টি সবসময় সমসপ্তম দৃষ্টি আমরা হিসাব করব। ধরলাম কথার কথা এখানে রবি আছে, আবার মঙ্গলও আছে, সেই সাথে এখানে কেতুও আছে। তাহলে রবি মঙ্গল কাকে পেল? কেতুকে পেল, একই হাউসে, একই সাইনে। আবার ঠিক তার সমসপ্তমে রাহু তো আছেই। রাহু সবসময় কেতুর সমসপ্তমে থাকে, এটা আমরা বেসিক কনসেপ্ট সবাই জানি, না জানলেও জেনে নিন আজকে। রাহু কেতু সব সময় এভাবেই থাকে। তাহলে এখানে রবি মঙ্গল যেহেতু কেতুকে পেয়ে গেল একই হাউসে, যোগ তৈরি হয়ে গেল রবি মঙ্গল এবং কেতু। কিন্তু রাহুকে 7 অ্যাসপেক্টে আমরা রাহুকে কিন্তু ধরবো না। সূত্র বলছে কি, যে রবি মঙ্গল যে কোনো গ্রহ যদি কেতুকে পায় সে রাহুকে পাবে না, আবার কোনো গ্রহ যদি রাহুকে পায় তাহলে কেতুকে পাবে না। এটা হলো প্রথম সূত্র। তাহলে রাহু কাকে পাবে? বলেন রাহু অন্যান্য যে ট্রাইন কানেকশনে আছে সেগুলো তাকে কানেক্ট করে নিবে, কিন্তু রবি মঙ্গলের সপ্তম দৃষ্টি রাহুর উপর পড়বে। রবি মঙ্গলের সপ্তম দৃষ্টি রাহুর উপর পড়বে, কিন্তু রাহুর কোনো দৃষ্টি সেখানে পড়বে না। কথাটা কি বোঝা গেল? আচ্ছা। বোঝা গেছে। জয়ন্ত বাবু, আপনি যদি না বুঝেন বলবেন বারবার, সমস্যা নেই। প্রথম দিকে একটু বেশি কনসেন্ট্রেশন দেওয়া দরকার, কারণ প্রথম বেসিক গুলো একটু বুঝতে হয় ভালোভাবে। হ্যাঁ বুঝে নিচ্ছি, আচ্ছা আচ্ছা, বুঝলে তো জিনিসটা ভালো। বুঝে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আচ্ছা, এবার আসুন আমরা, তো এখন ধরলাম রিয়ার এবং ফ্রন্ট কি জিনিস, কথার কথা এখানে রবি বসে আছে। তাহলে রবির সামনে গেলেই সে মঙ্গলকে পাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কানেকশন? এটাকে বলা হয় ফ্রন্ট কানেকশন। হ্যাঁ, ফ্রন্ট কানেকশন। ঠিক আছে, এবং পেছনের দিকে 12 কানেকশন যেটা, এটাকে বলা হয় রিয়ার কানেকশন। ধরলাম কথার কথা এখানে বুধ বসে আছে, তাহলে বুধ পেলো দ্বাদশে। জোরালো কোনটা দেখুন, রিয়ার কানেকশন যেটি না, এটা মাত্র 10%-এর দুর্বল কানেকশন, খুবই দুর্বল। এটা হচ্ছে অতীত, তার অতীত ব্যাকগ্রাউন্ড। আর ফ্রন্ট মানে হচ্ছে তার ফিউচার। তাহলে মঙ্গলের সাথে রবিরও কিন্তু কানেকশন তৈরি হয়ে যাবে, বিশেষ করে প্রথম 30 ডিগ্রির মধ্যে যদি থাকে।
মনে রাখবেন প্রথম 30 ডিগ্রির মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে অবশ্যই মঙ্গলের সাথে রবি কানেক্টেড, এবং এই কানেকশনটা জোরালো। যতটা না বুধের সাথে, বুধ, রবি বুধ, এটাও কানেকশন ঠিক আছে, তবে এটা অত্যন্ত উইক কানেকশন, দুর্বল, যেটা আমরা অনেক সময় ধরি না। কিন্তু সামনে যাকে পাচ্ছে তাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি, কারণ সামনে হচ্ছে তার ফিউচার, রবি মঙ্গল। তো ধরলাম রবি এখানে কত ডিগ্রি, 5 ডিগ্রিতে আছে। তাহলে এই 5 ডিগ্রি থেকে বৃষের 5 ডিগ্রির মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে কানেকশন হয়ে গেল, 30 ডিগ্রির মধ্যে চলে আসছে। আর মঙ্গল যদি 6 ডিগ্রিতে চলে যায় তাহলে কিন্তু 30 ডিগ্রি ক্রস করে চলে গেল। টোটাল ব্যাপ্তিটা আর কি, মানে এই 5 ডিগ্রি থেকে এই 5 ডিগ্রি যে ব্যাপ্তি, যে ব্যবধানটা, সেটা হলো 30 ডিগ্রি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওই হুম, 30 ডিগ্রির মধ্যেই যদি কোনো গ্রহ থেকে থাকে তাহলে আমরা এটাকে বলি সেকেন্ড আসপেক্টে কানেকশন হয়ে গেল, বা ফ্রন্ট কানেকশন যেটাকে বলি, ফ্রন্ট কানেকশন, দ্বিতীয় দৃষ্টি হয়ে গেল। যেমন আমি অধিকাংশ ছক দেখে একটা বিষয় খুব ফিক্সড হয়েছি এবং এটা দারুণ কাজ করে, সেটা হলো রাহু যেই মাত্র এগিয়ে যাচ্ছে, যেমন রাহু তো আমরা এদিকে উল্টো দিকে যাবে, ঠিক আছে, রাহু উল্টো দিকে যাচ্ছে, তাহলে রাহু উল্টো দিকে গেলেই অবশ্যই সেই প্রথমে যে গ্রহটাকে পারবে, ধরলাম কথার কথা চন্দ্রকে সে পেয়ে গেল। হ্যাঁ, চন্দ্রকে সে পেয়ে গেল। রাহু প্রথম, চন্দ্র এগোচ্ছে কার দিকে, রাহুর দিকে, আবার রাহু যাচ্ছে চন্দ্রের দিকে, তাহলে রাহুর মুখে পড়ে গেল চন্দ্র। তাহলে এইটি কি হবে, জাতকের মধ্যে এটা একটা প্রেডিকশন, সুন্দর বেসিক প্রেডিকশন। সেটা হলো জাতকের চন্দ্র মানে কি পড়েছিলাম আমরা, মন, মানসিকতা, চন্দ্রমানি মা, চন্দ্রমানি কলঙ্ক। হুম। তাহলে রাহু হচ্ছে একটা নেগেটিভ প্ল্যানেট। তাহলে নেগেটিভ প্ল্যানেটের মুখে পড়ে যাওয়ার অর্থ হলো তার মন মানসিকতা খারাপ হবে, মানসিক মানে মানসিক অস্থিরতা, মানসিক ভ্রম, তারপরে মানসিক ধরনের মানে এক ধরনের কি বলা যায় যে ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকবে। হ্যাঁ, এবং চন্দ্রমানি মা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে, ইভেন মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। অধিকাংশ পেশেন্ট কিন্তু আবার অনেক সময় ক্যান্সারও ভুগে যখন এই শক্তিশালী ভাবে রাহুর সাথে কানেকশন হয়ে যায়, কারণ ওই চন্দ্রের আর ব্যালেন্স থাকবে না। রাহুর মুখে যেই গ্রহই আসে সেই গ্রহটা উইক হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়, ব্যালেন্স থাকে না, এবং ওই গ্রহ রিলেটেড যা যা কিছু আছে সেই সংক্রান্ত বিষয়ে ভোগান্তির সৃষ্টি হবে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার একটা হ্যাঁ স্যার। প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। যেমন স্যার আপনি বললেন 212 এর যে কানেকশনটা, 12 কানেকশনটা আমরা অতটা প্রায়োরিটি দেবো না, 1 2 কানেকশনটা প্রায়োরিটি দেবো। তো সেক্ষেত্রে আপনি বললেন ফার্স্ট 30 ডিগ্রির মধ্যে থাকলে সেখানে একটা জোরালো কম্বিনেশন তৈরি হচ্ছে। এইবারে ধরুন ফার্স্ট 30 ডিগ্রির মধ্যেই আছে, যেমন রবি আপনি বললেন 5 ডিগ্রি, আর যদি এখানে মঙ্গল 3 ডিগ্রিতে থাকে, মানে রবির ডিগ্রির থেকে কম থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে ধরবো, মানে মঙ্গল রবির দিকে যাচ্ছে না রবি মঙ্গলের দিকে যাচ্ছে? না না, এটা তো দিক হিসেব করব না এখানে তো আসলে, এটা তো ডিরেকশনাল চার্ট না। ডিরেকশন তো হলে তো ওই যে আচ্ছা। এই মেষ, সিংহ এবং ধনু হতে হবে। এটা কেউ কারোর দিকে যাচ্ছে না, না, সবাই। ডিগ্রিগত ভাবে যদি মঙ্গল যদি কম থাকে, তাহলে আমি ওটাই প্রশ্ন। না না, ওইটা আমরা যে ডিগ্রি 159-এর ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কি ডিগ্রিগুলো আসবে, কে কার দিকে এগিয়ে ডিগ্রিটা যাচ্ছে। ম্যাটার করবে। হ্যাঁ, আচ্ছা। ডিগ্রিটা ম্যাটার। আচ্ছা, আর টু টুয়েলভ রবি এর ক্ষেত্রে মঙ্গল, সেটা আসবে না। আর যদি 1 2-তে থাকে, মানে যেটাকে বলা হয় হুম। 1 এবং 2, তাই না, এভাবে কানেকশন যদি থাকে, ফ্রন্ট হ্যাঁ। কানেকশন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ। আমরা সেই আগে কার ডিগ্রি ছোট কোনটা বড় সেটা আমরা হিসেব করব না। কেমন? সেটা তো রবি তো আচ্ছা 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 সামনে আচ্ছা। এগুলেই। স্যার, স্যার আমি বলতে চাইছি একটুখানি, মঙ্গল তো অ্যাকচুয়াল 5 ডিগ্রি থাকুক 1 ডিগ্রি থাকুক, আমি তো মঙ্গল, অ্যাকচুয়াল মঙ্গল তো রবিকে পার করে এসছে, তার জন্য ও তো বেশি পাওয়ার, তাই না? ধরুন বিশ্বতে মঙ্গল 1 ডিগ্রি, রবি আছে এখানে মেষে 5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই 5 ডিগ্রি ক্রস করে সে 1 ডিগ্রিতে বিশ্বতে ঢুকেছে, তাই কি? রাইট রাইট রাইট, সে তো অন্য রাশিতে চলে গেল, যেমন এটা তো আর একই ডিরেকশনের রাশি না। সে রাশিটা তো যেমন এই যে পূর্ব, দক্ষিণ সেক্ষেত্রে আমরা রাশি। ধরে নেবো রবির থেকে ধরে নেবো রবির থেকে মঙ্গলের ডিগ্রিগত ডিগ্রিটা বেশি দেখাচ্ছে, 1 ডিগ্রি, হ্যাঁ বাট ডিগ্রি বেশি কেন, 30 ডিগ্রি পার করে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, যে পাস্ট রবি মানে তিরিশ রবি ডিগ্রি পার পাস্ট করে হয়ে গেল না, রবিকে আমরা আগে রাখবো। রবি যেহেতু পাস্ট হয়ে গেল, রবিকে আমরা আগে রাখবো, মঙ্গলকে আমরা পরে রাখবো।
কারণ মঙ্গল তো এগিয়ে গেছে, মঙ্গল তো ডিগ্রি ওয়াইজ পরের রাশিতে চলে গেল ওই রাশিটা চেঞ্জ করে, তাই না? তাহলে ও টোটাল ডিগ্রি তো বেশি হবে। টোটাল যদি আমরা ওই যে 30 + 61 থেকে এভাবে হিসাব করি তাহলে তো এটা ডিগ্রি বেশি হবে। যেমন কথার কথা, মঙ্গল যদি 3 ডিগ্রি হয়, তাহলে 3 ডিগ্রি হলে কত হচ্ছে, এই ম্যাচ থেকে যদি হিসাব করি 33 ডিগ্রি হচ্ছে টোটাল। বুঝেন না কথা? 30 + 3 ডিগ্রি তাহলে টোটাল 33 ডিগ্রি হচ্ছে। আর রবি হচ্ছে 5 ডিগ্রি, তাহলে রবি অবশ্যই আগে থাকবে। বোঝা হ্যাঁ গেল? স্যার, বুঝতে পারছি। আচ্ছা। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবেন, কেউ না বুঝলে তো বলবেনই। আচ্ছা তাহলে আমি চেষ্টা করব, মানে আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলো তো আমি জানি কি কি প্রশ্ন আসতে পারে, সেজন্য বললাম আর কি যে সেকেন্ড আসপেক্ট মানে সব সময় আমরা যে ঘর থেকে দ্বিতীয় বিবেচনা করছি সে প্রথমটাকে আমরা আগে রাখবো, ওয়ানটাকে আগে, সেকেন্ডটাকে আমরা পরে রাখবো। ঠিক আছে? আবার এদিকে যে 12 কানেকশন যেটা রয়েছে, 12 কানেকশন, এটা আমরা অতটা গুরুত্ব দিই না, তাই এটা আমরা হিসাবও করি না। প্র্যাকটিক্যালি ছক দিতে গেলে 12 কানেকশনটা খুব জোরালো না, বাট দ্বিতীয়টা খুব জোরালো, হ্যাঁ এটা খুব শক্তিশালী। ওকে, গেল। ঠিক আছে স্যার। যাক, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার কানেকশন। এবার দেখুন রবির, তাহলে আমরা কোনটা ধরবো? এই যে 1 নাম্বারটা তো দেখবোই প্রথম ঘরে, বা এরপরে দেখবো সেকেন্ড, তারপরে দেখবো আমরা 5 নাম্বার রাশিতে কোন কোন আম, গ্রহ আছে, এবং 9 নাম্বার রাশিতে কোন কোন গ্রহ আছে, এগুলো আমরা প্রথমে দেখবো। তাহলে আমরা টোটাল যদি হিসাব করি 1, 2, 5, ও 7, 7টাকে আমরা গুরুত্ব দেব, 5, 7 এবং 9। টোটালি আমরা এই হাউসগুলোকে সবচেয়ে বেশি আগে দেখব। তাহলে আমরা দেখলাম 1, 2, 5, 7, 9, এই কানেকশনটাই আমরা সবচেয়ে আগে দেখব। বাকিগুলো অত্যন্ত দুর্বল। সে বাকিগুলো কি কি? সেই বাকিগুলো হচ্ছে যে 3, 7 তো আগে ধরেছে, এবং 11, থ্রি, 3 এবং 11টা আমরা এটাকে অনেক সময় খুব গুরুত্ব কম দিই আর কি, 3, 11। তারপরে যেমন ধরুন আরেকটা হলো সাইন এক্সচেঞ্জ, এর মধ্যে সাইন এক্সচেঞ্জ যদি থাকে সেটা ধরলাম, না না থাকলে তো নেই। এবার আসেন রেট্রোগেশন থাকলে কি হবে, বক্রী গ্রহ। কোনো গ্রহ যদি, আমরা জানি চন্দ্র এবং রবি ছাড়া বাকি গ্রহগুলো রেট্রোগেশন হয় বা বক্রী হইতে পারে। তাহলে বক্রী হলে কিন্তু আবার বিএনএন একটু রুলস আছে, সেটা হলো রেট্রোগেট প্ল্যানেটের ক্ষেত্রে আমরা যেটা ধরি, যে রাশিতে গ্রহটা রেট্রোগেট হলো, কথার কথা ধরলাম এখানে মঙ্গল সিংহ রাশিতে রেট্রোগেশন চলে আসছে বা বক্রী হয়ে গেছে, তাহলে বিএনএন এ আমি কি করব? মঙ্গলের সাথে প্রথম ট্রাইন কানেকশন তো যা যা গ্রহ পাবে সেগুলোকে নিলাম, নিয়ে তাকে আমরা আগের রাশি তো ধরে নেব। এখানে আমরা 50% ধরবো, মানে 50% রেজাল্ট দিবে এই রাশি, আর বাকি 50% রেজাল্ট দিবে আগের রাশিতে। তাহলে মঙ্গলকে আমরা এখানেও ধরে নেব। এখন প্রথম 30 বছরের আগের জীবনটা এই মঙ্গল সিংহ রাশি সাপেক্ষেই ট্রাইন কানেকশনে রেজাল্ট দিবে। আর পরের যে 30 বছর, মানে 30 বছরের পরে গিয়ে তখন সেই মঙ্গলটা একই সাথে আগের রাশি হিসেব করেও ট্রাইন কানেকশনে যাকে যাকে পাবে সেটারও রেজাল্ট দেবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যদি বোঝেন তো তাহলে আমি মানে পরবর্তী নেক্সটে এগিয়ে যাব। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, শিওর। যদি স্যার ধরুন এখানে যেমন বলছে বিএনএন পদ্ধতিতে যদি কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড থাকে তাহলে সেই রাশিতে 50% প্রথম 30 বছর, আর নেক্সট তারপরের 30 বছর তার আগের রাশিতে। তো হ্যাঁ, যদি এখানে মানে আমি ডিগ্রিগত ওয়াইজ একটু যাচ্ছি, যদি মঙ্গল ডিগ্রিগত ধরুন এখানে 27 ডিগ্রি বা 28 ডিগ্রিতে যদি আমার বসে থাকে, তাহলে কি আগের রাশিতে খুব একটা এফেক্টিভ হবে? আমি সেইভাবেই কি আমরা যেতে পারি, নাকি আমরা প্রপারলি সেটাকে সিংহ রাশিতেই ধরতে পারি? দেখুন এখানে আমরা আরেকটা সূত্র, আমি এটা অলরেডি যাচ্ছি, আপনি যেটা অলরেডি বলে ফেলছেন সেই সূত্রে। সেটা হলো কোনো গ্রহ যদি 1 ডিগ্রিতে থেকে বা 29 ডিগ্রিতে থেকে বক্রী হয়, হ্যাঁ, তো বা বা ধরলাম এক হুম। ডিগ্রিতে আছে বা 29 ডিগ্রিতে আছে, তো এই ক্ষেত্রে কি হয়, গেলে পরের রাশি বিবেচনা করা হয় কেমন। 1 ডিগ্রি হলে আমরা জানি আগের রাশিতে বিবেচনা করব আমরা, আর 29 ডিগ্রিতে হলে পরের রাশিতে বিবেচনা করতে হবে। ঠিক আছে? যেমন অনেক সময় আমরা আচ্ছা। বলি না, এই যে শনি ধরলাম কথার কথা, এখানে মকরেই বসে আছে 1 ডিগ্রি হয়ে, 1 ডিগ্রিতে আবার রেট্রোগেশন, হ্যাঁ, হুম। তার রেট্রোগেশন। মানে সে আগের রাশিতেই রয়েছে। রাইট, রাইট, তখন সেই এই যে ধনু রাশিতেই তার রেজাল্টটাই বেশি দেবে।
ঠিক হুম। আছে, তার রেজাল্টটা বেশি দেবে। এক্স্যাক্টলি, ওইটাই এটা পয়েন্ট ছিল। বেদিকেও এটা মানা হয়, বেদিকেও ওরা আগের ভাবে রেজাল্ট দেয়, সেটা হিসেবে ধরা হয় আর কি। মানে রেট্রোগেটে এক এক ডিগ্রি, মানে বুঝতে পারলাম না, যেটা 1 ডিগ্রি থাকলো রেট্রোগেটে, মঙ্গল ধরুন কর্কটে আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা যদি মঙ্গল 1 ডিগ্রি থাকে, তাহলে ওটা কি আমি কিভাবে 30 বছর তিন মিথুনেই ভাগে ধরবো ভাগ, আমরা মানে সেটাকে। ভাগ হ্যাঁ সেটাই বলছি, মঙ্গল মিথুনে কর্কটের কেন থেকে আমরা যদি তিন? বক্রী হয় তাহলে মিথুনও আমরা ধরবো, আবার কর্কটেও ধরবো, দুইটা ধরেই আমরা হিসেব করব কানেকশন গুলো। হ্যাঁ, সেটা ডিগ্রিগত পার্থক্যটা কি ধরবো? ডিগ্রিগত পার্থক্য ওটার সমস্যা নাই, যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি ধরবো, যদি 5 ডিগ্রি থাকলে তাহলে 5 ডিগ্রি হিসাব করব, আবার মিথুনও 5 ডিগ্রি থেকে হিসাব হবে। হুম, কিন্তু 5 ডিগ্রি থেকে হিসাব হবে। বোঝা গেল? মানে সেক্ষেত্রে বয়সের সঙ্গে ডিগ্রিগত রিলেশনটা কি আসবে? হ্যাঁ হ্যাঁ আপনি তো 30 ডিগ্রি, 30 বছর বললেন, 30 বছর বললেন, 30-30 ভাগ, হ্যাঁ। মানে একটা মানুষের লাইফে, মানে 50-50, 30-30। তো সেক্ষেত্রে বয়সের সঙ্গে ডিগ্রিগত রিলেশনটা কি? না 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 না, বয়সের সাথে কোনো কিরকম ডিগ্রিগত হবে? কোনো কিচ্ছু হবে না, আমরা শুধুমাত্র দুটো হবে না, হবে না, রাশিতেই না। ধরে নেব। এখানে বয়স, আচ্ছা আপনারা ডিগ্রি খুব গুলিয়ে ফেলছেন, ডিগ্রিগুলো আমি এখন স্টার্ট না করলে ভালো, এগুলো অ্যাডভান্সের বিষয়টা তো, ডিগ্রিটা আমরা একটু ঠিক। স্কিপ হ্যাঁ, করে হ্যাঁ, যাই। কারণ তাহলে প্রথমে কঠিন মনে হবে, কারণ ডিগ্রি হিসাব করলে প্রথমে কঠিন মনে হবে। না না, আমি আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি স্যার। তবে হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এখন ডিগ্রিটা নিলে পরেই থাক, ডিগ্রিটা পরেই আনবেন আপনি। কারণ তাহলে অনেকের আমাদের গুলিয়ে যাবে হয়তো আরো বুঝতে অনেক সেটা। কিছু জানার পরে ডিগ্রিটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তো আমরা ডিগ্রি নিয়ে হিসাব না করি। কারণ এই প্রশ্নগুলো বারবার আসছে মানে কি আপনি ঠিক আছে। বুঝতে পারছেন না অনেকে হয়তো বা। ঠিক আছে, আমরা ডিগ্রিটা একদমই এখন আর হিসাব করব না, শুধুমাত্র টাইনের জন্য মানে 159-এর জন্য আমরা ডিগ্রি হিসাব করব, বাকিগুলো আমরা ডিগ্রি হিসাব করব না এখন। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি গেল ফ্রন্ট রিয়ার গেল, তারপরে অপোজিট ডিরেকশন গেল, সেম ডিরেকশনের কানেকশন দেখতে পেলাম, মোটামুটি এগুলো আমরা দেখলাম। এবার রেট্রোগেট। এবার আসি, সেটি হলো আমরা আরেকটা সূত্র বলি, সেটা হলো এটা অ্যাডভান্স, সেটা হলো ডিসপোজিটর থিওরি। ঠিক আছে, ডিসপোজিটর, তাহলে ডিসপোজিটর মানে কি, রাশির মালিককে ডিসপোজিটর বলে। ধরলাম কথার কথা আমি এখানে একটা ছক আঁকলাম, ছকে কি বিএনএন অনেক রকমের সূত্রই আছে, এখন আসলে সব সূত্রকে অ্যাপ্লাই করতে হয়, কোন সূত্রে যে রেজাল্টটা আসবে সেটা আপনার অভিজ্ঞতাই বলে দেবে আস্তে আস্তে। অনেক সময় দেখা যায় কি, এটা আগে বলে রাখি, 159 কানেকশন তো আছেই, কিছু কিছু দুর্বল কানেকশন অনেক সময় রেজাল্ট ঘটিয়ে দেয়। এর মধ্যে আরেকটি হচ্ছে রাশির মালিক বা ডিসপোজিটর থিওরি। তো এটার একটা উদাহরণ দিই, যেমন কথার কথা এখানে চন্দ্র বসে আছে মেষ রাশিতে, আহ মঙ্গল বসে আছে এখানে অর্থাৎ কন্যা রাশিতে, এবং মঙ্গলের সাথে কেতু যুক্ত, এটা একটু ভালো করে বুঝুন। হ্যাঁ, এখন দেখুন তো, খেয়াল করুন তো, এখানে চন্দ্র ট্রাইনে কি পাচ্ছে কাউকে? না স্যার। না, পাচ্ছে না। তার মানে চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই, আপাতভাবে আর কি, স্বাভাবিক যে সূত্র না, আমরা এতক্ষণ জানলাম, সে সূত্র অনুযায়ী 159-এর মধ্যে মঙ্গলকে পাচ্ছে না, কেতুকে পাচ্ছে না। কিন্তু না, ডিসপোজিটর থিওরি অনুযায়ী চন্দ্র কিন্তু কানেকশন পেয়ে গেল। কার কানেকশন পাবে সেটা বলিনি, সেটা হলো, দেখুন চন্দ্র যে রাশিতে বসে আছে সেটা হলো মেষ রাশি, যার অধিপতিকে মঙ্গল। এখন সেই মঙ্গল। মঙ্গল কার সাথে কানেকশন আছে? কেতুর সাথে কানেক্টেড। তাহলে রাশি, ও, রাশি অধিপতি যে গ্রহের সাথে যুক্ত, সেই চন্দ্রের সাথেও সেই গ্রহের কানেকশন তৈরি হয়ে গেল, ইনভিজিবল কানেকশন যেটাকে বলা হয়, বায়বীয় কানেকশন। বুঝা গেল? থিওরিটা এটাই লিখবো, রাশি অধিপতি যে আমি আবার বলছি, রাশি অধিপতি রাশি যে, অধিপতিকে বলে ডিসপোজিটর, ডিসপোজিটর মানে হচ্ছে রাশির মালিক। তাহলে রাশির মালিক যে যে ভাবে বা যে যে গ্রহের সাথে কানেকশন থাকবে, ওই গ্রহটার সাথে মানে ওই ভাবে অবস্থিত ওই গ্রহটার সাথেও কানেকশন আছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তা আমরা এতক্ষণ যে বিএনএন পড়লাম 1 2 5 7 9 3 11, কোনোটার সাথে কিন্তু মঙ্গল কেতু কানেকশন পাচ্ছে না, কারণ চন্দ্রের এই ষষ্ঠে অবস্থান করছে কে, মঙ্গল এবং কেতু। তাহলে 6 হাউসকে তো আমরা এতক্ষণ পড়ি নাই, 6-এর সাথে তো কোনো কানেকশন আসে না বিএনএন এ, তাই তো। বাট কিন্তু যেহেতু ফার্স্ট হাউসের লর্ড কেতুর সাথে বসে আছে, ওইখানে রাইট, কেতু চন্দ্র কানেকশন কেতু হয়ে চন্দ্র যাচ্ছে। কানেকশন, আমি সেটাই বোঝাতে চাচ্ছি তাহলে স্যার,
স্যার ডিসপোজিটর। এখানে এখানে তাহলে চন্দ্রটা চন্দ্রটা কত পার্সেন্ট রেজাল্ট দেবে? এখানে মানে পার্সেন্টেজ এই আমরা কানেকশনটা কতটা? এখানে আমরা পার্সেন্টেজ আমরা হিসাব করছি না, এখানে যুক্ত আগে আগে মেনে আগে ধরে নিন যে এটা যুক্ত আছে, ঠিক আছে। কত হুম ডিগ্রি হুম। কত পার্সেন্ট সেটা পরের হিসাব, ওটা জটিল, আমরা ধীরে ধীরে যাব। না তাহলে তাহলে স্যার এই রেজাল্টটা কখন পাবেন, মানে জাতক বা জাতিকা? হ্যাঁ, এই রেজাল্টটা কখন পাবে, আপনি যখন একটা মানুষের ছক পূর্ণাঙ্গ ভাবে দেখবেন, তখন তো আপনি এইটা তো দেখবেনই, এটা তো প্রথম প্রায়োরিটি দেবেন। দেওয়ার পরে আপনাকে ওইটার কানেকশনটা আছে কিনা ধরে নেবেন। ধরে নেওয়ার পরে এরকম দেখবেন যতগুলো কানেকশনের রেজাল্ট আসবে, এখানে একটা রেজাল্ট আসবে, ওখানে একটা রেজাল্ট আসবে, 100% রেজাল্ট তো অবশ্যই ট্রাইন কানেকশন, ঠিক আছে। এখন আমরা যেটা দেখি, এই যে এটা তো আসলে এক্স্যাক্টলি পার্সেন্টেজ ডাইরেক্টলি বলা যায় না কত পার্সেন্ট রেজাল্ট আসবে। এটা হচ্ছে এক একজনের জন্মছকে এক একটা রেজাল্ট আসে। কারো ক্ষেত্রে দেখা যায় কি 100%-এ যে কানেকশনটা পেলো সেটি হয়ে গেল 75% রেজাল্ট দিল। আবার অনেকে ডিসপোজিটর অনুযায়ী অনেকের আবার 70% চলে আসছে রেজাল্ট। এগুলো ভ্যারি করে, জাতক টু জাতক, ম্যান টু ম্যান ভ্যারি করে এগুলো, ঠিক আছে। এগুলো কোনো ম্যাথসের মানে ম্যাথমেটিক্স এর মতো কোনো ফিক্সড রুল না যে আমার এখানে 50% রেজাল্ট দেবে বা ওটাতে 100% রেজাল্ট দেবে, এরকম ফিক্স কোনো রুল না। কিন্তু এগুলো অভিজ্ঞতায় স্যার দেখ প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে। রাইট রাইট, এটা অভিজ্ঞতায় দেখা গেছে যে ট্রাইন কানেকশনের মধ্যে বা সাইন এক্সচেঞ্জের মধ্যেই সবচেয়ে বেশি ঘটনা ঘটে, সবচেয়ে বেশি রেজাল্ট ঘটে বলেই সেটাকে 100% ধরা হয়েছে আনুমানিকভাবে, ঠিক আছে। আর বাকিগুলোতে রেজাল্ট খুব কম আসে এগুলো বলে কি সেগুলাকে কোথাও 75%, কোথাও 50% ধরা হয়েছে। তো আমরা এখানে যে ডিসপোজিটরকে আমরা এগুলো ফিফটি কি পার্সেন্ট ধরলাম, ডিসপোজিটর থিওরি অনুযায়ী আমরা 50% রেজাল্ট ধরলাম। আবার অনেক সময় দেখা যায় কি এই রেজাল্ট নাও হইতে পারে, 30% নেমে যেতে পারে, ঠিক আছে। এটা দেখতে হবে যে কার ক্ষেত্রে কোন সাইনগুলা বা কোন গ্রহগুলো বেশি অ্যাক্টিভ, ঠিক আছে, তাহলে সে অনুযায়ী তার ওই অ্যাক্টিভ গ্রহের রেজাল্টটা বেশি দেয়। মানে অ্যাকচুয়াল তাহলে আমি তো ধরে নেবো তাহলে সেটা ডিপেন্ডস অন ভাব, কারক এবং আহ, কারক গ্রহ আর মানে সাইন লর্ডের হুম হুম মানে পজিশনাল পয়েন্ট কতটা কিরকম কতটা স্ট্রং বা উইক তার উপর ডিপেন্ড করছে। হুম হুম হুম। এটা আমরা যদি ট্রাইনে কাউকে না পাই, ধরলাম আপনি 159-এ কোনো ভালো শক্তিশালী গ্রহকে আপনি পাচ্ছেন না, হ্যাঁ, তা এখন না পেলে কি তার জীবনে ওই ঘটনা ঘটবে না? অবশ্যই ঘটবে। তখনই আমরা আস্তে আস্তে দ্বিতীয় রুলে যাই, থার্ড রুলে যাই, ফোর্থ রুলে যাবে, এভাবে যাব আমরা। তো ডিসপোজিটের থিওরিটা আমরা এই যদি স্ট্রং কানেকশন পেয়ে যায় 159-এ বা 7-এ অধিকাংশ গ্রহ, তাহলে ওই রিলেটেডই ঘটনা ঘটবে, তাহলে আমরা ডিসপোজিটার চিন্তা না করলেও চলে। কিন্তু যখন দেখবো 159-এ ওরকম কোনো স্পেসিফিক গ্রহ নেই, তখনই আমরা ধীরে ধীরে ওই যে অপোজিট ডিরেকশনে যাব, তারপর না পেলে আমরা সাইন এক্সচেঞ্জ দেখবো, না পেলে আমরা ডিসপোজিটের থিওরি দেখবো, কোনো না কোনো কানেকশনে আমরা রেজাল্টটা বের করার চেষ্টা করব। তবে ঠিক সর্বাধিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, এই 1 2 5 7 9 হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটাকে আমরা আগে দেখবো, এটাকে দেখলেই দেখবেন আপনাদের অধিকাংশ রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। 90 থেকে 100% রেজাল্ট এটার মধ্যেই চলে আসে। আর বাকিটা হচ্ছে কি, আপনি প্রচুর ছক দেখতে দেখতে আপনার মনে আপনার মানে ব্রেনে সাইকোলজিক্যালি একটা আইডিয়া, একটা ধারণা, কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আপনি ছক দেখলে বুঝবেন যে এই জাতকের জীবনে কি ডিসপোজিটটা থিওরিটা দেখবো নাকি আমরা ট্রাইন কানেকশনটা দেখবো, বা কোন থিওরি এক্স্যাক্টলি। অনুযায়ী তার রেজাল্টটা হচ্ছে। এটা অবচেতনেই তৈরি হয়। এই প্রবলেমটা আমাদের তৈরি হয়েছিল, আমরা আমাদের স্যার গুরুজিকে জিজ্ঞেস করলাম যে স্যার আমরা তো কোনো একটা মানুষের জীবনের ছক দেখছি, ওই মানুষটার ইভেন্টগুলো হয়তো আমার কাছে জানা আছে, তো ইভেন্টগুলো জানা থাকার কারণেই আমরা হয়তো বা 1 2 5 7 9-এর মধ্যে পেয়ে যাচ্ছি, মিলে যাচ্ছে। কিন্তু আবার কিছু কিছু জাতকের জীবনে দেখা গেল কি 15 7 9-এর চেয়েও ওই ডিসপোজিটের থিওরি অনুযায়ী ঘটনাগুলো ঘটেছে। তো তখন তিনি যেটা বললেন, তখন বললেন যে কি আরজি রাও স্যার নিজে বলেছেন যে আরজি স্যার বলুন কিংবা আমাদের কেপির যিনি স্রষ্টা এই কৃষ্ণমূর্তি পদ্ধতি বলুন বা ভৃগু সংহিতা, সবাই বলেছেন যে ছক দেখতে 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 আপনার ভেতরে অটোমেটিকলি একটা দৈবজ্ঞ শক্তি চলে আসবে, যেখানে আপনি দেখে বুঝবেন যে এটা ডিসপোজিটের থিওরি অনুযায়ী এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি, বা দেখা যায় কি ওইদিকে 1 5 9-এ ঘটার সম্ভাবনা বেশি, অথবা সাইন এক্সচেঞ্জ। এটা হচ্ছে আপনার ইনটুইশন, এটা ইনটুইশন লেভেলের একটা কথাবার্তা আর কি। তবে আমরা যেহেতু গ্রামাটিক্যাল শিখছি, আমরা আমরা সবগুলো সূত্রতেই আমরা
চেক করে দেখব। ঠিক আছে, সবগুলো সূত্রই আমরা চেক করে দেখব। 12579ও দেখব, 212ও দেখব, সাইন এক্সচেঞ্জও দেখব, ডিসপোজিটর থিওরিও দেখব। ঠিক আছে, আবার অ্যাট্রিবিউশন থাকলে সেটাও দেখব। ক্লিয়ার এতটুকু? তবে হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে যেটা পার্সেন্টেজ যদি হিসেব করেন, আমি একটু কমিয়ে দিই। আমি সেটা হলো, আমাদের এইভাবে বলেছে 25% থেকে 50% এরকম রেজাল্ট দেবে ডিসপোজিটারে। ঠিক আছে, 25% থেকে 50% ওকে স্যার। রেজাল্ট আমরা ডিসপোজিটর অনুযায়ী দেব। ওকে। আচ্ছা, এরপরে একটা রুলস বলি। রবি ও চন্দ্র কখনো বক্রী হয় না, আমরা জানি সবাই। এবং রাহু কেতু সর্বদাই বক্রী থাকে, রেট্রোগেশন থাকে। তাহলে এই চারটি গ্রহ বাদ দিয়ে যদি অন্য কোনো গ্রহ জন্মছকে আপনার এই বক্রী হয়, তো তাহলে সেই গ্রহটি যে রাশিতে বসে আছে সেখানেও ধরবো এবং তার আগের রাশিতেও ধরবো। কেমন? তো এই ক্ষেত্রে রেজাল্ট কত থাকবে? এই ক্ষেত্রে আমরা হুম। বলেছিলাম 50-50 আমরা ধরবো। 50% প্লাস 50%। 50% কর্কটেও ধরবো, আবার 50% মিথুনেও ধরবো। তো কখনোই ধরবো। কর্কটের 100% রেজাল্ট দেবে না, আবার কখনোই মিথুনের 100% রেজাল্ট দেবে না। ওটা 50%-এর 50% মানে ডিভাইড হয়ে যাবে, যেহেতু সেটা রেট্রোগেট আছে। এখানে আবার একটু ব্যাপার আছে, আমি বলি। ওই যে 8 ডিগ্রি আর 29 ডিগ্রি কথা বলছিলাম, এখানে ডিগ্রি একটা ম্যাটার করে। কারণ 1 ডিগ্রিতে বক্রী হওয়া যে কথা মানে রবিচন্দ্র তো বকরি হয় না, রবিচন্দ্র তো বকরি হয় না, রেজাল্টটা কি বললেন আপনি অ্যাকচুয়ালি? মানে বাকিদের ক্ষেত্রে বলছি, রবিচন্দ্র বাদে বাকি যে গ্রহগুলো আছে আর কি, সেগুলো তো বক্রী হয়। তাহলে বক্রী যদি ও 1 ডিগ্রিতে হয়, তাহলে তার রেজাল্ট কিন্তু 50-50 হয় না। একটু খেয়াল রাখবেন, কারণ 1 ডিগ্রি বক্রী হওয়া মানে কি, ওই রাশিতে সে যাই নাই অলরেডি, মানে মাত্র ঢুকেছে মাত্র, বুঝেন না? এটা আমরা, এটাকে আমরা সন্ধি বলি, রাশি সন্ধি বা ভাব সন্ধি। এগুলো মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই রাশি সন্ধি বা ভাব সন্ধিতে থাকলে পরে ওই গ্রহটা মানে উইক ধরা হয় বা অতটা শক্তিশালী না, প্রাইমারি স্টেজে আছে। তাহলে 1 ডিগ্রিতে গিয়ে যদি বক্রী হয়ে যায়, তাহলে তো ওই রাশিতে সেই পুরো মানে একদম 29 ডিগ্রি বাকি খালি রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে একটু পার্সেন্টেজ বেড়ে যায়। সেক্ষেত্রে আগের রাশিতে এসে দেখা যাচ্ছে 75% রেজাল্ট দিয়ে বসে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো এতটুকু? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার হলেই ভালো, না হলেও বলবেন, সেটা আমি প্রয়োজনে আবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তো এবার আমি দেখি, একটু জাজ করি আপনাদের সবাইকে। দেবব্রত পালিত বাবু, আপনি একটু আনমিউট করুন। আপনি অনেকক্ষণ চুপচাপ আছেন। হ্যাঁ স্যার বলুন। আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি এবার। দেখি আপনি এবার বলুন তো, দেখি আমরা এতক্ষণ যা শিখলাম একটু সাম আপ করুন, সামারি। বিএনএন এ আমরা কয়টা কানেকশন পেয়েছি টোটাল? হুম, 5টা কানেকশন স্যার। কি কি সেটা বলুন। এক পাস, এক পাস নয়, যেটা 100% ফল দেয়। ভেরি গুড। ক্ষেত্র বিনিময় 100% ফল দেয়। আর 3, 7, 11 এবং এটাকে অপোজিট ডিরেকশন বলে, কেমন? 3, 7, 11 75% দেয়। হ্যাঁ, গুড। আর 2, 12 25 থেকে 50%। 212, ঠিক আছে, 212-এ আমরা এটা ধরলাম 25%, এরকম খুব কমই ধরতে হবে। 2, 2 এর ক্ষেত্রে একটু বেশি হ্যাঁ, ফলটা মানে হয়। 2টা একটু বেশি, 12টা একটু একদমই কম, 10%। তারপর নেক্সট। আ- আর একটা স্যার, ডিসপোজিটর থিওরি অনুযায়ী আমরা ভেরি কিছু গুড। ফল পাই। ডিসপোজিটর থিওরি অনুযায়ী 25 থেকে 50%। ওকে, আর রেট্রোগেশন হলে বকরি? রেট্রোগ্রেশন হলে স্যার সবসময় মানে ফিফটি 50% যে রাশিতে বসে আছে, আর 50% তার আগের আগের রাশিতে, রাশি। 12 নম্বর 12 চমৎকার, খুব দারুণ বলেছেন, ভেরি তারিখ। গুড। আপনি আপনার কথা শুনে বোঝা আর গেল আপনি যদি বুঝতে পেরেছেন। আচ্ছা। আর যদি ডিগ্রিগত ভাবে 1 ডিগ্রি বা 29 ডিগ্রি থাকে, তাহলে 1 ডিগ্রি থাকলে সে তার আগের ঘরে, 12 নম্বর ঘরে রেজাল্টটা দেবে। আর যদি 29 ডিগ্রি থাকে, তাহলে সে পরের ঘরে গিয়ে রেজাল্টটা বা- বেশি দারুণ দেয়। দারুণ, চমৎকার। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।
তো আমরা এই যে বেসিক কনসেপ্টে আমরা পুরো অ্যাস্ট্রোলজি বিএনএন পুরো বিএনএন এ আমরা এটাকে অ্যাপ্লাই করব, সেই অনুযায়ী আমরা প্রেডিকশন তৈরি করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখন আসবো গ্রহের কম্বিনেশনের রেজাল্ট গুলো কিরকম হয়। আমাদের নেক্সট থাকবে শুভ, দুইটা জিনিস থাকবে, একটা হলো শুভ গ্রহের মানে শুভ যোগ যেটাকে বিএনএন গুড যোগ বলে, আর আরেকটা শিখবো বিএনএন ব্যাড যোগ। ব্যাড যোগ কি জিনিস? কিছু কিছু কানেকশনকে খারাপ রেজাল্ট দেয়, সেটা আমরা দেখবো, আবার কিছু কিছু কানেকশন ভালো রেজাল্ট দেয়। তো আমরা সেটা জানবো আজকে, আজকে একটু জানি, তারপরে বাকিটা হয়তো নেক্সট ক্লাস থেকে শুরু করব। বেশিক্ষণ না, অনেক সময়, আজ 10-15 মিনিট একটু কথা বলিনি। এবার আমরা দেখব আমাদের ভৃগু নাড়ি সিস্টেমে। ভৃগু নাড়ি সিস্টেম এতক্ষণ যা যা পড়লাম যে গ্রহ কম্বিনেশন, এটা হচ্ছে সম্পূর্ণভাবে নন্দী নাড়ির জন্য প্রযোজ্য। নন্দী নাড়ি হচ্ছে সম্পূর্ণ গ্রহ কেন্দ্রিক বিচার প্রক্রিয়া। হ্যাঁ, গ্রহ থেকে গ্রহ ভেরিয়েশন করে কানেকশন গুলো নির্ণয় করে, ঠিক আছে। আর ভৃগু নাড়ি হচ্ছে সম্পূর্ণভাবে ভাব কেন্দ্রিক বিচার প্রক্রিয়া। তাহলে ভাব কেন্দ্রিক বিচার শিখতে গেলে আমাদেরকে দেখতে হবে একটা লগ্ন তো লাগেই। যেমন ট্রেডিশনাল জ্যোতিষে আমরা অ্যাসেন্ডেন্ট যেটাকে বলা হয়, লগ্ন যেখানে পড়ে সেখান থেকে সমস্ত ভাবগুলোর বিচার করা মানে করা হয়। এটা তো আমরা জানলাম ট্রেডিশনালি। বাট বিএনএন এ কিভাবে আমরা ভাব বিচার করব? তো বিএনএন এ ভাব বিচার করতে হলে আমাদেরকে পুরুষ ছকের জন্য আমরা দেখব বৃহস্পতি যে রাশিতে আছে, বৃহস্পতি যে রাশিতে বসে থাকবে জন্মকালীন সময়, সেই রাশিটাই হলো মানে কি জীবলগ্ন। এটাকে আমরা বলি জীবলগ্ন। মানে বৃহস্পতি মানে জীব নিজেই, সেজন্য মেল হোক আর ফিমেল হোক, সবার জন্য এই বৃহস্পতি যে রাশিতে থাকবে সেটি হলো জীব লগ্ন। এখানে বৃহস্পতি বক্রী হোক আর মার্গী হোক, যাই হোক, ক্ষেত্র বিনিময় করে হোক বা যাই হোক, যেটাই হোক, এখানে বৃহস্পতিটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে পুরো রাশিটা। এই যে আমি দিয়ে দিলাম, পুরো রাশিটাই হচ্ছে জীবলগ্ন। এই পুরো রাশিটাই হচ্ছে জীবলগ্ন। তাহলে এই জীবলগ্নটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট হাউস। তাহলে এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা ধরবো ফার্স্ট হাউস। এটাই হলো আমাদের ফার্স্ট হাউস। এটা হলো 1 নাম্বার ঘর বা লগ্ন। তো এই লগ্ন সাপেক্ষেই আমাদের বাকি সকল হিসাব নিকেশ করা হবে। তাহলে ধরলাম লগ্ন সাপেক্ষে যখন বৃহস্পতি থাকলো, প্রথমে যেটা দেখবো বৃহস্পতির সাথে কোন কোন কানেকশন যুক্ত আছে। কোন কোন কানেকশন বলতে কিরকম? যেমন বৃহস্পতি তো 1 নাম্বার হাউস, দেখবো যে বৃহস্পতির সাথে আরো কোনো গ্রহ আছে কিনা। তো ধরলাম এখানে একটা গ্রহ থাকতে পারে, শুধু বৃহস্পতি থাকতে পারে, অথবা তার সাথে আরো দু একটা গ্রহ যুক্ত থাকতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে হিসেব করব? এখন বৃহস্পতির ডিগ্রিটা তখন আমাদের ম্যাটার করবে। ধরলাম এখানে বৃহস্পতিও আছে, আবার রবিও আছে, আবার বুধও আছে। তাহলে আমরা দেখব কার ডিগ্রি কম। বৃহস্পতির ডিগ্রি যদি কম হয় তাহলে বাকিদের যদি বেশি হয় তাহলে পরপর আমরা রবি বুধ এভাবে লিখবো। এটা একটা যোগ তৈরি হয়ে গেল, ট্রাইন মানে 3টা গ্রহের যোগ। আর বৃহস্পতির যদি ডিগ্রি কম বেশি হয় তাহলে আমরা যার ডিগ্রি, রবিকে আগে রাখবো, বুধকে আমরা পরে, তারপর শেষে রাখবো বৃহস্পতি, এইভাবে আমরা লিখবো। এই কখন লিখবো এই যোগটা? যদি একটাই বৃহস্পতির সাথে যদি একাধিক গ্রহ থাকে। আর না থাকলে তো আরো সহজ হয়ে গেল, সেটা তো আর চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। তখন আমরা ডিগ্রিটা দেখব। তো এবার আসুন, প্রথমে আমরা জীবলগ্ন খুঁজে পেলাম বৃহস্পতি, এটা পুরুষ ছকের জন্য। এবার নারী ছকের ক্ষেত্রে আরজি রাও স্যার বলেছেন নারী ছকের ক্ষেত্রে আমরা শুক্রটাকেও একটু ধরে নেব। মানে বৃহস্পতি সাপেক্ষেও যেমন মিলে যায়, শুক্র সাপেক্ষেও মেলে। তবে শুধুমাত্র চরিত্র বিশ্লেষণ করতে গেলে, নারীদের যদি আমরা একটু চরিত্র মন মানসিকতা বিচার করতে যাই, তাহলে সেক্ষেত্রে শুক্র ধরেও একবার বিচার করে নিতে হবে। তবে আমরা বেশিরভাগই 90% আমরা বৃহস্পতি ধরেই বিচার করব, সহজ করার জন্য তিনি এই সিস্টেমটাই বলে গেছেন। দেখবেন অনেকেই বিএনএন পড়তে গিয়ে ওরা শুক্র ধরে অনেকে শেখায়। সমস্যা নেই, সেটাও ঠিক আছে, 10% শুক্র ধরেই বিচার করতে হয়, কিন্তু 90%ই বৃহস্পতি ধরেই বিচার করতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো বৃহস্পতির সাপেক্ষে এবার আমরা দেখবো যে এই 2-তে কোনো গ্রহ আছে কিনা, হুম, তারপর 5-এ কোনো গ্রহ আছে কিনা, 9-এ কোনো গ্রহ আছে কিনা, 7-এ কোনো গ্রহ আছে কিনা। যদি থাকে তাহলে তাদেরকে আমরা সিস্টেমে কানেক্ট করে নেব। তো ধরলাম আমরা এখন 3টা গ্রহের কানেকশনে যাব না, আমরা দুইটা দুইটা করে গ্রহ শিখবো। দুইটা দুইটা গ্রহ কিরকম? ধরলাম বৃহস্পতির ট্রাইনে রবি বসে আছে,
এটা 5 নাম্বার হাউসে থাকতে পারে, 9 নাম্বার হাউসে থাকতে পারে রবি, যেখানে থাকুক। হ্যাঁ, বা এমন কি রবি ধরলাম এখানেও থাকতে পারে, মানে ওয়ান ফার্স্ট হাউসে, বা রবি সেকেন্ড হাউসে থাকতে পারে, বা রবি সপ্তম হাউসে থাকতে পারে, যেখানে থাকুক। তাহলে রবির সাথে কার কানেকশন তৈরি হলো? বৃহস্পতির কানেকশন বৃহস্পতি। হয়ে গেল। আচ্ছা, তো ধরলাম রবির ডিগ্রি বেশি, বৃহস্পতির ডিগ্রি কম। তাহলে আমরা যেই যোগটা আমরা পেলাম সেটা হলো বৃহস্পতি প্লাস রবি, গ্রহগতভাবে একটা কানেকশন পেয়ে গেলাম। তাহলে বৃহস্পতি প্লাস রবির এই কানেকশন হলে পরে কি কি রেজাল্ট হবে সেটা হলো আমাদের এখন জানার বিষয়। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন আমরা সেই বিষয়টাই শিখবো। দেখুন, এই যে যোগটা তৈরি হলো বৃহস্পতির সাথে রবির, এই যোগটাকে আমরা বলি নেম অ্যান্ড ফেম যোগ। এটাকে বিএনএন এর ভাষায় বলা হচ্ছে নেম এবং ফেম, অথবা এটাকে আমরা চক্রবর্তী যোগ বলা হয়। চক্রবর্তী যোগ মানে ক্ষমতা, রাজাদেরকে চক্রবর্তী বলা হয়। সেই চক্রবর্তী যোগ তৈরি হয়ে যায়। এই যে বৃহস্পতি প্লাস রবির যে কানেকশন সেটি হচ্ছে জীবাত্মা। এখানে জীবাত্মা কেন বলা হচ্ছে? দেখুন, বৃহস্পতি মানে জীব, আবার রবি মানে হচ্ছে আত্মা। আমরা কারো কথায় পড়েছি রবি মানে হচ্ছে আত্মা, বৃহস্পতি মানে জীব। তাহলে এই যোগটাকে আরেকটা নাম দিয়েছে জীবাত্মা সংযোগ, অথবা এটাকে আমরা পপুলারিটি যোগও বলে থাকি। তার কারণ কি? কারণ এই যোগ যাদের জীবনে আছে, তার মানে এই বৃহস্পতির সাথে যদি কারো রবির কানেকশন হয়, তাহলে কিন্তু এই জাতকের জীবনে অনেক জনপ্রিয়তা চলে আসে। নেম ফেম যোগ অর্থাৎ তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো ইজিলি হয়ে যায়। অথবা দেখা যায় কি জাতকের এমন কোনো ক্ষমতা আছে যেটাকে বলে এই যে ইনটুইটিভ পাওয়ার, প্রজ্ঞা শক্তি, হ্যাঁ, যেই শক্তির কারণে সেই যেমন খুব বড় রকমের একজন অ্যাস্ট্রোলজার হতে পারে, হ্যাঁ, অথবা খুব ভালো একজন জাজ হতে পারে, ভালো একজন গুরু হতে পারে, ভালো একজন শিক্ষক হতে পারে, সরকারি বড় চাকরি করতে পারে, মানে একটা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হতে পারে। ঠিক আছে, এবং তার জীবনে আত্মজ্ঞান লাভ হয়। আত্মজ্ঞান সে লাভ করবেই, কারণ আত্ম এবং জ্ঞানের সাথে সংযোগ হয়ে গেল। রবি মানে আত্মা, জুপিটার মানে জ্ঞান। তো এদের জীবনে আত্মজ্ঞান হয়, তাদের ইনটুইটিভ পাওয়ার অত্যন্ত শক্তিশালী হয়, তারা নেম ফেম, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পেয়ে থাকে, এলাকা থেকে যথেষ্ট সুনাম থাকে, হ্যাঁ, কর্মজীবনে যথেষ্ট উচ্চ পদে উচ্চ র্যাঙ্কে সেরা চলে যায়। ইভেন তাদের মধ্যে মানে মানে কি বলে, অকাল্ট সায়েন্সের মধ্যে একটা টপিক হচ্ছে ক্লারভয়ান্স, অর্থাৎ তারা অন্যের মাইন্ড রিড করতে পারে। তাদের মধ্যে একটা অনেক সুপার ন্যাচারাল কিছু ক্ষমতাও চলে আসে। হ্যাঁ, আর একটা হচ্ছে যেমন কিছু পলিটিক্যাল ব্যক্তি আছে, এরা খুব রাজনীতি ভালোবাসবে, যেহেতু রবি মানে রাজনীতি, আবার জুপিটার মানে জীব, তাহলে রাজনীতিটা জীবের সাথে কানেক্টেড হয়ে গেল। তো এদের জীবনে রাজনৈতিক ময়দানেও তারা যথেষ্ট একবার নাম ফাটিয়ে ফেলে, বা খুব মন্ত্রী মিনিস্টার যোগ এগুলোকে হয়। তো এগুলো মানে যাই হোক, তো পিপল থ্রু অ্যারাউন্ড দ্যাম মানে চারপাশের মানুষ সবসময় তাদেরকে ভিড় করবে, এক মধ্যমণি সেন্ট্রাল ফিগার হয়ে যায়। আচ্ছা, যদি কোনো রাজনীতিক ব্যক্তির জীবনে এই ধরনের যোগ থাকে, তাহলে বলা যায় তারা মানুষের হৃদয়কে জয় করে নেবে। তো আমরা এই যে জগমোহন রেড্ডি নামক একজন বিখ্যাত ব্যক্তি সাউথ ইন্ডিয়ার এবং অন্ধ্রপ্রদেশের, তিনি একজন বড় রকমের আপনার মন্ত্রী ছিলেন আর কি। তো তিনি এই যে অন্ধ্রপ্রদেশে ওনার জন্ম ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে, আপনারা এটা খুঁজে নিতে পারেন, মানে অর্থাৎ ছকটা ওনারা দেখে নিতে পারেন, সেখানে ওনার খুব সুন্দর করে রবি এবং বৃহস্পতির কিন্তু যোগ তৈরি হয়েছে। ওনার এবং ওনার রবি এবং বৃহস্পতি ধনু রাশিতে একই সাথে অবস্থান করছে বলেই একটা যোগ তৈরি হয়েছে, ওনার জীবনে যথেষ্ট পপুলারিটি উনি পেয়েছেন। দেখবেন আপনি যদি বিখ্যাত যত ব্যক্তি রয়েছে, যাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হয়েছে, এরকম ব্যক্তিগুলোর ম্যাক্সিমামের চার্টে আপনি দেখতে পাবেন জুপিটারের সাথে রবির একটা কানেকশন তৈরি হয়ে গেছে। এটা অত্যন্ত শুভ একটা যোগ, এটা গুড স্যার, যোগের। হ্যাঁ, আপনি চার্টটা একটু দিয়ে দেবেন? চার্ট। এই যে জগমোহন রেড্ডি বললেন। আচ্ছা, চার্ট তো আমাকে আবার খুলতে হবে, ইয়ে কই। ঠিক আছে স্যার, পরে দিয়ে দিয়ে তাহলে প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, না সেই আর কি, চার্টটা আমরা খুঁজে বের করে নেব। খুঁজে বের করে আমরা আমরা চাইলে স্যার যদি এখনই। যে কোনো একটা গ্রহ রেট্রো হয়, হ্যাঁ, আজকে যেহেতু অনেক সময় হয়ে রবি গেছে, তো আমি বৃহস্পতির আর মধ্যে। চার্টে ঢুকছি না, আমি ওই না যে স্যার, গ্রুপে আমি দিয়ে দেবো। আমি হ্যাঁ,
বলুন আমি বলুন। আমি একটু বলি। বলছি, এমন একটা চার্ট দিন আমাদের, হ্যাঁ। জাস্ট হোমওয়ার্ক, যে আমরা কম্বিনেশনটা, এই যে চার পাঁচটা কম্বিনেশন দেখলাম, ওটা ওটা চিন্তা করতে হবে, ওটা তো কম্বিনেশনটা দেবই। সাজাবো। বুঝতে পেরেছি বুঝতে তাহলে পেরেছি, কি ওটা তো। হবে, আপনি ওখানে কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো থাকবেই, ওটা তো দেবো, আমি হোম টাস্ক দেবো না, অবশ্যই দেবো। আচ্ছা এই স্যার যে রবি বৃহস্পতির মধ্যে যদি কোনো একটা গ্রহ রেট্রো হয় তাহলে কি স্যার তার নাম ফেমটা কি প্রভাব পড়বে কোনো একটু কমার? হ্যাঁ, রবি এবং বৃহস্পতির মধ্যে মানে বৃহস্পতি রেট্রো হোক আর যাই হোক, সেটা তো আর আমরা হিসাব করবো না। ওই রবি যদি রেট্রো, রবি তো রেট্রো হয় না, ঠিক আছে। হুম, হুম। বৃহস্পতি যদি রেট্রো হয়। না না না, রেট্রো হলেও সমস্যা নেই। আমরা তো এর জীবলগ্ন সাপেক্ষে প্রথমেই বৃহস্পতিকে ধরে নিচ্ছি, হ্যাঁ, এটা তো ফিক্সড। রবির সাথে কানেকশন দেবে, ঠিক আছে। রবি যে এখন বৃহস্পতি যদি রেট্রো হয়, সেটা সমস্যা নাই, তাহলে বৃহস্পতিকে আমরা কোথায় ধরবো? মিনে ধরবো। তাহলে মিনে ধরে আবার দেখবো 1 5 9 এর সাথে কোনো কানেকশন পেলো কিনা অন্য কোনো গ্রহের সাথে, ঠিক আছে। মানে তার সুনামের ক্ষেত্রে রেট্রো ছাড়া থেকে কি একটু কমতে পারে? তা সুনামের ক্ষেত্রে আমরা দেখবো যে যদি প্রথম ভাবে থাকে, মানে প্রথম অর্থাৎ মেষ রাশিদের সাথে যদি কানেকশন হয়, তাহলে আমরা দেখবো যে 30 বছরের মধ্যে ওনার সুনাম এটা অনেক বেশি থাকবে, নেম ফেম। আর যদি অনেক সময় দেখা যায় কি, 50% তো দেবেই, অবশ্যই 50% দেবেই। আর যদি আমরা ওই রেট্রো থাকে বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে তাহলে তো পেলো না, কারণ সে যদি প্রথমের সাথে রবি পায়, তাহলে রেট্রোর সাথে তো রবিকে পাবে না। তখন তো সে অন্য গ্রহের সাথে কানেক্টেড হয়ে যাবে। বুঝেন না কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আমরা এই প্র্যাকটিসের জন্য আমরা জগমোহন রেড্ডির ছকটাই দেবো আপনাদেরকে। ওনার ছকটা ধরে আপনি টোটাল দেখবেন যে কয়টা কানেকশন তৈরি হচ্ছে: 1 5 9 2 7 11, 3 7 11, 1 5 9 2 12, ঠিক আছে, বা ক্ষেত্র বিনিময় হচ্ছে কিনা। এগুলো আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে সুন্দর করে পিকচার ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবেন। এটাই হচ্ছে হোম টাস্ক, এটাই হলো হোম টাস্ক। ওকে, আমি। কি দুটো দুটো করে কম্বিনেশন খুঁজবো? দুটো দুটো করে কম্বিনেশন আমরা কি হ্যাঁ দুটো হ্যাঁ দুটো হ্যাঁ, কম্বিনেশন খুঁজবো না তিনটে তিনটে? দুইটা দুইটা কটা দুইটা। করে এখন কম্বিনেশন? দুইটা দুইটা না, মানে মানে টোটাল দুটো। 1 5 9 কাকে কাকে পাচ্ছে সেগুলো লিখবেন। স্ট্রং কানেকশনে প্রথমে লিখবেন যে সেম ডিরেকশন কোন কোন গ্রহকে পাচ্ছে, দ্বিতীয় লিখবেন যে অপোজিট ডিরেকশনে কোন কোন গ্রহ পাচ্ছে, এরপরে সাইন এক্সচেঞ্জ হচ্ছে কিনা, ওটা না থাকলে জিরো, থাকলে তো হবে। তো ওই গ্রহগুলোকে লিখবেন শুধু। এখানে কানেকশন ওই প্লাস দিয়ে লেখার দরকার নেই, শুধুমাত্র কোন কোন গ্রহ কি কার সাথে কানেকশন হলো সেটি। আগে পরে যাই হোক, ওটা সমস্যা নেই, আগে পরে এখন হিসাব করে লাভ নেই। ওকে, যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে জগমোহন রেড্ডির ছক কিংবা আরো দুই একটা ছকও দিয়ে দেবো বিখ্যাত ব্যক্তির। তাদের ছক দেখে আপনারা ট্রাইন কানেকশনে কাকে, মানে ওই যে 5টা যে রুলস দিয়েছে না, সেই রুলস অনুযায়ী কে কাকে পেলো কিভাবে পেলো সেটা অন্তত সুন্দর করে একটা পৃষ্ঠায় লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন। এটাই হোম টাস্ক।